স্ক্যামার গুলা করে কি, তারা ডিরেক্টলি বলে যে আগে পেমেন্ট করে। আমি আগে কেন পেমেন্ট করতে যাবো? নর্মালি আমার কিন্তু বাংলাদেশে যে সিভি ফর্মেট ওটা কিন্তু ডিফারেন্ট। এখানে গুড নিউজ হচ্ছে আমরা হচ্ছে নিউ এন্ট্রেন্ট হিসেবে আমরা কিন্তু 30% ডিসকাউন্ট। 15 লাখ টাকা খরচ করে আসতেছি ভাই, আপনার এদিকে সেটেল হওয়ার দরকার নাই। আপনার 3 বছর সময় পাইতেছেন, 10 গুণ টাকা বেশি কামাই আপনার দেশে নিয়ে যান। পুরোপুরি আইএলটিএস এর একটা মিনিমাম একটা ক্যাটাগরি দিয়ে দিবে যে 7 এর নিচে আসাই যাবেন। সবকিছু চিন্তা করলে আমি মনে করবো এই ইনভেস্টমেন্টটা আসলে। হ্যালো সামিউল, কি অবস্থা বন্ধু? কেমন আছো? হ্যালো, কি অবস্থা বর্ষণ? আমি আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি খবর? আরে খবর তোমার, মানে তুমি জ্যাকেট পরে বসে আছো আর আমরা পারলে মনে করো যে জামা কাপড় খুলে রাস্তায় হাঁটি। মানে রাস্তা তো বেরোয়া এই যায় না। জিনিসটা একটু মানে আমার কাছে অকওয়ার্ড ফিল হইতেছে যে আমি আসলে জ্যাকেট পরে তোমার সাথে লাইভ করতেছি। মানুষজন না দিলি হয় যে ভাই গরমের মধ্যে। আমার কিছু করার নাই, আমাদের মানে ওয়েদারটা এরকম যে অলওয়েজ সামার আর উইন্টার থাকুক, জ্যাকেট একটা মানে লাগাইতেই হয় উপরে। না না, এটা কিন্তু ওই যে মানুষ ফেসবুকে সেদিন দেখতেছিলাম যে মানুষ হলো গিয়ে তোর যে ইয়া ছিল না, একটা ভিডিও ভাইরাল হলো না, যে ওই যে শীতে টুটে জীবন শেষ। এখন ওনার একটা মিম বানাইছে, একটা যে ওনার একটা ছবি দিয়ে রাখছে, ছবি দিয়ে বলতেছে যে ভাই সরি ভাই, আমার শীতে অনেক গালাগালি করছি, শীতই অনেক ভালো। হ্যাঁ, ওনার একটা ছবি দিয়ে ইয়া করতেছে। তাই বন্ধু, কি অবস্থা বন্ধু? কেমন আছো? সব ঠিকঠাক? সবকিছু মিলে আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি, খারাপ না। তারপর ইউকে লাইফ, কয় বছর হলো ইউকেতে গেলি? ইউকে তে অলমোস্ট 1 বছর 6 মাসের মতো হয়ে গেছে অলরেডি আমার। এখন সেপ্টেম্বরে আসছি তো, এই সেপ্টেম্বরে আর কি আমার অলরেডি 2 ইয়ার্স কমপ্লিট হবে। 2 ইয়ার শেষ। দেন মানে এখন কি পিএসডব্লিউ তে আছিস নাকি ইয়াতে আছিস? আমি এখন পিএসডব্লিউ তে আছি, প্রায় 2 মাস হলো পিএসডব্লিউ তে সুইচ করেছি ভিসা। তো এখন পর্যন্ত পিএসডব্লিউ তেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। বন্ধু মেইনলি আসলে আমি এই পডকাস্ট করা বা আসলে আমার এই যে ভিডিও করা বা তোদেরকে ডিস্টার্ব করে তোদের কাছ থেকে সময় বের করে আসলে এই ভিডিও করাটা আসলে মেইন উদ্দেশ্য হলো কি যে এইটা, যে আসলে যেহেতু আমি এই ইন্ডাস্ট্রিতে অলমোস্ট প্রায় 4 বছর ধরে কাজ করছি। সো অনেকেই হয়তোবা আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে ভাই আসলে আপনার স্টুডেন্টরা আসলে কেমন আছে ওইখানে? যে সবাই যেহেতু আপনার একটা রিউমার আছে যে এরকম যে ইউকেতে আসলে সেটেল হওয়া যায় না বা ইউকেতে আমি যাবো না। অনেক কনফিউশন আছে। হয়তো অনেকে বলে যে কানাডাতে যাবো। দেন হলো গিয়ে যে ইউএসএ যাবো বা অস্ট্রেলিয়াতে যাবো। মনে হয় যে ইউকেতে গেলে পরে একটা আমার ভবিষ্যৎ হয়তোবা অন্ধকার হইতে পারে। আসলে তুই কি মনে করিস বন্ধু? দেখ তো আসলে তুই তো ইউকেতে অলমোস্ট প্রায় ১.৫ বছর ধরে আছিস। অ্যাকচুয়ালি আসলে মানে কি হইতেছে? মানে আমি আসলে এই ভিডিওটা করার মিনিংই এইটাই যে আসলে অ্যাকচুয়াল একটা স্টুডেন্টকে একটা মানে একটা ভাইব দেওয়া বা একটা এক্সপেরিয়েন্স দেওয়া যে রাইট নাও স্টুডেন্ট যারা যাচ্ছে দেশের বাইরে বা তাদের আসলে লাইফস্টাইলটা কেমন? কি, কি চ্যালেঞ্জিং ফেস করতেছে? কি, কি অপরচুনিটিস আছে? সবগুলো একবারে নির্দ্বিধায় বন্ধু একবারে মন খুলে একটু বলা যাবে যে আসলে কি সিচুয়েশন রাইট নাও ওদের? আচ্ছা, থ্যাংক ইউ। আমি আসলে খুব সুন্দর বক্তা না, আমি খুব সুন্দরভাবে গুছায় বলতে পারি না। তারপর আমার এক্সপিরিয়েন্সে মানে এই ইউকে তে আসার পরবর্তীতে মানে এই 1.5 বছরে আমি যে এক্সপিরিয়েন্স গুলো ফেস করছি সেগুলো আমি মানে শেয়ার করার ট্রাই করবো উইদিন টাইমে। কারণ ভিডিওটা আসলে লেংথি হয়ে যাবে, কারণ অনেক কিছুই বলার আছে। অবশ্যই, অবশ্যই। সো মানে বিদেশ মানে দেশের বাইরে আসার আগে মানুষের কাছে আসলে মানে অপশন আসলে অনেকগুলা থাকে। মানে আমরা বাঙালি হিসেবে যে কয়েকটা মানে গদ বাঁধা কয়েকটা কান্ট্রি চিনি, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, তারপরে মানে USA যেগুলো আর কি ইংলিশ বেসড কান্ট্রি গুলা, সেখানে আমাদের মানে ফোকাসটা একটু বেশি। কারণ অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি গুলাতে আমার ওই মানে ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ার থাকে। অবভিয়াসলি তোমার সেই ল্যাঙ্গুয়েজটা অ্যাডাপ্ট করতে হবে, যেটা আসলে আমরা ওখান থেকে এটা ডিলিট করে দিই যে না আমি ওখানে যাবো না। আমি হয় ইউকে যাবো, নয় অস্ট্রেলিয়া যাবো, নয় কানাডা যাবো, নয় আমেরিকা ইউএসএ তে যাবো। এই 4টা দেশই কিন্তু ঘুরে ফিরে মাথায় আসে। তো এই অপশন গুলা থেকে আসলে মানে আমার মানে ডেস্টিনেশন কোনটা, এটা আসলে একটু চ্যালেঞ্জিং। মানে আমার সিলেক্ট করাটা আসলে কি মানে মোরলেস মানে বিদেশের লাইফটা হচ্ছে এটা অবভিয়াসলি চ্যালেঞ্জিং। এটা আমি বলবো না যে খুব সুইটেবল একটা জার্নি। মানে আসার আগ পর্যন্ত খুব এক্সাইটেড, এটা সবাই থাকে, অ্যাজ ইফ আমিও ছিলাম। কারণ একটা নতুন দেশ, এখানে আসার আগে আসলে তোমার মানে এন্ট্রি করার পরে অবভিয়াসলি তোমার মানে দেশের মতো তুমি সেই ভাইবটা পাবা না। কারণ এখানে তোমার কাছে ফ্যামিলি নাই, তোমার নিউ কালচার, নিউ এনভায়রনমেন্ট, সবকিছু অ্যাডাপ্ট করাটা আসলে একটু চ্যালেঞ্জিং, এটা অবভিয়াসলি ঠিক কথা। তারপরে আমি আমি যে রেফারেন্স এই কথাটা আসছি মানে হোয়াই ইউকে, কেন ইউকে? সো ইউকেটা হচ্ছে কারণ
obviously UK degree one of the most prestigious degree in মানে all over the world, you know. হুম, কারণ একটা বিষয়ের মানুষেরই থাকে যে আমি একটা মানে ফরেন ডিগ্রি এক্সপোজার নিব, সেই ক্ষেত্রে কিন্তু আমি মনে করি সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট ইউকে মানে র্যাঙ্কিং এ মানে ফার্স্ট থাকা ফার্স্ট উচিত চয়েস মানুষের, যদি হুম, সে ডিগ্রিটার উপরে ফোকাস দেয়। আর আমি বলবো হচ্ছে মানুষ মানে দেশ সিলেক্ট করার আগে বা অ্যাব্রোড আসার সময় মানুষ দুইটা জিনিস চিন্তা করে, একটা হচ্ছে ইনভেস্টমেন্টটা কি আমার ওর্থ কিনা, আমি এক্সাক্টলি যে এতগুলা টাকা ইনভেস্ট করতেছি উইদিন হয় মোরলেস 15 to 20 লাখ আমি এত টাকা ইনভেস্ট করতেছি, হুম, এই টাকাটা কিন্তু মানুষ দেশে ইনভেস্ট করলে মোটামুটি ভালো একটা কিছু একটা আর্ন করতে পারে, তো আমি কেন দেশের বাইরে এত বড় একটা রিস্ক নিতে যাব। সেই ক্ষেত্রে আবার একটা মানুষ চিন্তা করে ওটার পাশাপাশি যে আমি কি আসলে এই টাকাটা ওট করার পরে কি আমি সেটেলমেন্টে যেতে পারবো কিনা, এই দুইটা জিনিস কিন্তু মানে আমিও আসার আগে এই জিনিসটা চিন্তা করছি, আমার টাকাটা ইনভেস্টমেন্টটা কি আমার ওট কিনা বা আমি সেখানে সেটেলমেন্ট হতে পারবো কিনা। তো এই জিনিসটা মাথায় রেখে মানুষজন কিন্তু মানে ডিসিশনটা নেয়। হ্যাঁ, আমি যেমন ইউকে কেন, আমি অবশ্যই আমি আসার আগে আমি তো আর মানুষের ওয়ার্ড অফ মাউথ কথা শুনে তো আমি আর আমার ডিসিশন নেইনি, আমি নিজেও গুগলিং করেছি, কয়েকজনের সাথে কথা বলেছি, সিনিয়রদের সাথে কথা বলেছি, আমার পরিচিত যারা ইউকেতে ছিল তাদের আমি মানে এক্সপিরিয়েন্স নিয়েছি, যেমন আমি এখন বলতেছি আমার এক্সপিরিয়েন্সের হুম, কথা, হুম, তো হুম, আমি হুম, আসার আগে অবভিয়াসলি আমিও আরেকজনের কাছ থেকে এক্সপিরিয়েন্স নিয়েছি যে কিরকম আসলে কি অবস্থা খারাপ কিনা। এখন যেমন একটা অনেকের রিউমার হচ্ছে যে ইউকের অবস্থা ভালো না, ইউকে তে জব নাই, ইউকের রুলস রেগুলেশন ফ্রিকুয়েন্টলি মানে উল্টাপাল্টা আচ্ছা চেঞ্জ, মানে একটা অবশ্যই একটা মানে একটা মানে এখনকার এনভায়রনমেন্টটা একটু অন্যরকম মানে মানুষের কাছে, হুম, যে ইউকে তে যাওয়াটা এখন উচিত না। এখন কিন্তু মানুষ কিন্তু ডাইভার্ট হয়ে যাচ্ছে অন্যান্য ইউরোপিয়ান দেশগুলোতে, যে আমি এখন হয়তো মানে হয় ইটালি নয় ফ্রান্স না অন্যান্য দেশের দিকে একটু বেশি ঝুঁকতেছে। হুম, সো এই দেশে এখন আমি যে জিনিসটা বলবো, এই দেশে আসার সময় মানুষ এখন আহ, যে জিনিসটা বলে যে জব ক্রাইসিস, আমি কিন্তু সব একবারে বলে ফেলতেছি বর্ষণ, না তুমি না তোমার সমস্যা নেই কিন্তু কোনো সমস্যা নেই সমস্যা কোশ্চেন নেই তুমি আমরা তুমি ভাবি ভাই কোশ্চেন মানে করার আগে আমি আসলে একটা একটা করে মানে ওকে জিনিসগুলো ওকে ওকে এরকম মানে একটার পর একটা স্টেপ বাই একটা কথা চলে আসে, তো আচ্ছা সেক্ষেত্রে আমি আমি একটু আসলে সহজ তোমার করে দিই কথা। বন্ধু তাহলে আচ্ছা আমি এই সিরিয়াস কথাটা ঢোকার আগে আমি একটু ইয়া করি যে ঈদ কয়টা গেল তাহলে আমার ঈদ আমার হ্যাঁ ঈদ তো তিনটা অলমোস্ট শেষ আমার, ৩ টা ঈদ উইদাউট গেল। মানে ফ্যামিলি ছাড়াই। ফ্যামিলি ছাড়া। তো কেমন ঈদের এক্সপেরিয়েন্সটা কেমন? যে এই লন্ডনের ঈদ বা ঈদের এক্সপিরিয়েন্স কার্ডিফের মিক্সড ঈদ এক্সপিরিয়েন্স, কারণ অবভিয়াসলি মানে দেশে ঈদটা করতে পারলে সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ ফ্যামিলি অবশ্যই আছে। আমি এখন এখানে আমার ওয়াইফ নিয়ে থাকতেছি, তারপরও মানে ওই রকম মানে লনলিনেসটা একটু কম, যারা একবারে সিঙ্গেল থাকতেছে হুম, তাদের থেকে হয়তো আমি একটু আপার লেভেলে আছি, কারণ ওয়াইফ পাশে আছে। হয়তো ও না থাকলে আমার, কারণ আমি একটা ঈদ কিন্তু আমার ওয়াইফকে ছাড়াও করছি, ও তখন 2 মাসের জন্য দেশে ছিল, তো ওই আচ্ছা। সময় কোরবানি ঈদটা আমার মানে একা একা মানে করতে হয়েছে, ওই সময়টা আমার কাছে একটু বেশি চ্যালেঞ্জিং ছিল এবং খুব মন খারাপও ছিল, হুম। কারণ সো ওই সময় ফ্রেন্ডস সার্কেল চলে আসছিল, তো ওই দিনটা মানে মজা করছিলাম 2-3 দিন মোটামুটি। সো মিক্স আপ আর কি, ভালো খারাপ দুইটা মিলাই। আচ্ছা তাহলে বন্ধু তুমি যখন গেলা, যাওয়ার পরে তুমি তো ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস এ গেছো। এখন যেটা ব্যাপার যে বলতে রাইট। চাচ্ছিলাম যে আমি ওভার দ্য ফোনে যে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস অর ইউকে পড়াশোনার সাথে আসলে বাংলাদেশী যে আমরা তুমি বাংলাদেশ থেকে ইস্ট ওয়েস্ট থেকে পড়াশোনা করছো বাংলাদেশের টপ ৫টা প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে একটা। সো ইস্ট ওয়েস্টের পড়াশোনার সাথে বা বাংলাদেশী পড়াশোনার সাথে ইউকের পড়াশোনা ব্রিটিশ ডিগ্রির মধ্যে আসলে বেসিক পার্থক্যটা কোন জায়গাটায়? আচ্ছা, যে পার্থক্যটা অবশ্যই আছে, কারণ ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ যেসব মানে প্রাইভেট ইউনিভার্সিটি র্যাঙ্কিং ইউনিভার্সিটি গুলো, সেটার অবশ্যই তারা ভালো এডুকেশন প্রোভাইড করে। তো ওইটার থেকে যদি আমি এটা একটু ডিফারেন্সিয়েট করি যে ইউকে ডিগ্রিটা আসলে কেন এটা মানে স্পেশাল বা অন্যান্য মানে ইউনিভার্সিটি থেকে কেন আলাদা কম্পেয়ার টু বাংলাদেশ, তো এখানে তারা যে এডুকেশন মানে যে যে সিস্টেমটা আসলে কোর্সের যে সিস্টেম গুলা সেটা খুব অর্গানাইজড, এবং প্রতিটা কোর্সের জন্য হচ্ছে তোমার একটা লেকচার ক্লাস থাকে এবং একটা ওয়ার্কশপ ক্লাস থাকে। ওয়ার্কশপ ক্লাসটা হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং ক্লাস, তোমার গত ক্লাসে যে লেকচারটা দেওয়া হলো একটা মানে হুম, একটা সাবজেক্টের উপরে বা একটা টপিকের উপরে, সেই জিনিসটারই হচ্ছে পুরো একটা লাইভ ডেমনস্ট্রেশন বা ইমপ্লিমেন্টেশন, আসলে মানে লাইভ এক্সাম্পল দিয়ে হুম, যে এই লেকচারের সাথে তারা একটা ওয়ার্কশপ ক্রিয়েট করে দুইটা গ্রুপ মিলে, হুম, যে এই জিনিসটা যে তুমি শিখলা, তো এটা কিভাবে তুমি তোমার ইসের মানে
প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল লাইফে লাইফে তুমি কিভাবে কিভাবে তুমি ইউটিলাইজ করতে তুমি পারো? কিভাবে ইমপ্লিমেন্টেশন করবা। তো সেই জিনিসগুলা কিন্তু একটা মানুষের মানে মাথার মধ্যে কিন্তু খুব দ্রুত ক্যাচ করে। হুম, তো এইসব ক্ষেত্রে কিন্তু আমাদের পাবলিক মানে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো হয়তো বেশিরভাগ ফোকাস করে হচ্ছে তারা একটা জিনিস টপিক পড়াচ্ছে, ওটার উপর একটা এক্সাম নিতেছে, বা মানে ইন জেনারেল যে মানে ক্লাসগুলো থাকে সিজিপিএ এর উপরে সেগুলোর বেশি উপরে ফোকাস থাকে করতেছে। বা নাম্বারের উপরে বেশি ফোকাস থাকে। আসলে আমি কি শিখলাম বা আসলে এই যে আমাকে যে প্র্যাকটিক্যাল পড়াশোনা করানো হলো বা আমি যে থিওরিটিক্যাল হুম, হুম। পড়াশোনা করার পর আল্টিমেটলি আমার বিজনেস লাইফে বা আমি যখন জবে যাবো, সেই ক্ষেত্রে ইমপ্লিমেন্টেশনটা কি হয় আসলে সেটা আসলে বাংলাদেশি স্টুডেন্ট যেটা চায় এটা আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। আল্টিমেটলি হয়তোবা হুম, যে হুম। সে যখন লাস্ট কোর্স যেটা করে ইন্টার্নশিপ, ওই ইন্টার্নশিপ করার সময় হয়তোবা সে একটা ভাইব পায়। আসলে প্র্যাকটিক্যাল জি, দুনিয়াতে হ্যাঁ। কি হচ্ছে। রাইট, রাইট। বাট তুমি যেটা কারণ বলতে চাচ্ছ যে দেশের যে ইন্টার্নশিপটা সেটাই একমাত্র ওখানে যাওয়ার পরে তুমি ফিল করতে পারবা তুমি তোমার মানে একাডেমিক লাইফে যেগুলো শিখতে পারছো সেগুলো তুমি হয়তো ইন্টার্নশিপে যে সেটা ইমপ্লিমেন্ট করতে পারতেছো। হুম, তো হুম, এখানকার ক্লাসগুলোতেই কিন্তু এক একটা ওয়ার্কশপ ক্লাসই মনে হচ্ছে যে তুমি একটা ইন্টার্নশিপের মধ্যেই আছো, কারণ এক্সাক্টলি। ওইরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেয় তারা, যে সেখানে অনেক মানে তোমার কর্পোরেট পার্সোনালরাও থাকে, তারাও লাইভ ক্লাসে অ্যাটেন্ড করে, তাদের লাইভ এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করে। তো এই ডেমনস্ট্রেশন গুলো আসলে একটু ইউনিক অন্যান্য ইউনিভার্সিটি মানে মানে আমাদের দেশের ইউনিভার্সিটি থেকে তারা একটু এরকম এর দিক থেকে তারা স্পেশালাইজড আমি মনে করি। ওকে। দেন আমি আরেকটা কথা জানি যে আসলে আমার তো আসলে সৌভাগ্য হয় নাই বিটিএস ডিগ্রি নেওয়ার। তোমাদের যেহেতু সৌভাগ্য হয়েছে। সো সেই ক্ষেত্রে আমি যতটুকু তোমার সাথে কথা বলে আমি জানতে পারছি বন্ধু যে আ এটা নাকি মেক্সিমাম নাকি আসলে থিওরিটিক্যাল বেসিস এ হয় বা তোর কি বলে অ্যাসাইনমেন্ট বেসড নাকি মেইনলি পড়ালেখাটা। এই জিনিসটা যদি একটু ভেঙে বলতে বলতো প্লিজ। এটা আসলে মানে সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করে। আমি যে সাপ্লাই চেইন লজিস্টিক কোর্সে এসেছিলাম মানে ১ বছর কোর্সে, সেটা হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট কোর্স ছিল। মানে টোটালি আমার মানে একটা সাবজেক্টে ২ টা কোর্স ওয়ার্ক থাকে। ২ টা মানে কোর্স ওয়ার্ক বলতে অ্যাসাইনমেন্টই আমরা বুঝি। 100, 120 মানে 200 মার্কের ২ টা অ্যাসাইনমেন্ট। তো আমারটা পুরোটাই ছিল অ্যাসাইনমেন্ট বেস। কারণ হুম, হুম। সেই অ্যাসাইনমেন্ট বেস গুলো মানে অ্যাসাইনমেন্ট বলতে যে ভাই এরকম না, আমরা যেটা বুঝি যে একটা নিজেরা আমরা করে বা সেখানে একটা কপি করে মানে আমাদের কপি পেস্ট সারা দিতে দেশে লেখা। যেগুলো আমরা করতাম আর কি, হুম, হয়তো কোনো ওয়েবসাইট থেকে কপি করে বা কোনো জায়গা থেকে অনেক জায়গা থেকে সোর্স করে আমরা একটা মানে এসে টাইপ বা একটা মানে মানে একটা অ্যাসাইনমেন্ট রেডি করে আমি সাবমিট করে দিলাম বা ওটার উপর আমার একটা মার্ক করে দিল, জিনিসটা এরকম না। এখানকার অ্যাসাইনমেন্ট গুলা হচ্ছে তোমার পুরাপুরি হচ্ছে প্র্যাকটিক্যাল, তোমার মানে জার্নাল গুলা তোমার জানতে হবে। তোমার সে একটা টপিক তারা দিয়ে দিবে, ওইটার উপরে তোমার মানে আমরা যেমন পিএইচডি তে মানুষ কি করে রিসার্চ করে, তো এখানে হচ্ছে বেশিরভাগ ফোকাসড হচ্ছে রিসার্চ বেস। হুম, তুমি আসলে এই টপিকটার উপরে রিসার্চ করো, 20টা 30টা জার্নাল পড়ে তুমি কয়েকগুলো মানে অথরের তুমি স্টেটমেন্ট গুলা নিয়ে তোমার নিজের একটা অপিনিয়ন দিয়ে তুমি একটা করো। সো সেখানে তুমি সাবমিট করার পরে তোমার কিন্তু একটা মানে একটা ওয়েবসাইটে কিন্তু বা একটা লিঙ্কে তোমার অ্যাসেটটা বা অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে হয়। সেখানে তারা অটোমেটিকলি দেখতে পারে যে তুমি কতটুকু ইউনিক মানে তোমার থেকে তুমি লিখছো। আচ্ছা তো তুমি একটা প্লাগিয়ারিজম জায়গা চেকার থেকে যেটাকে কপি বলে। করলা, মানে প্লেগারিজম যেটা আমরা হুম, বলি, মানে টার্নিটিনে আমার সাবমিট করতে হচ্ছে। হুম, সেখানে কিন্তু মানে তারা কিন্তু মানে উইদিন শর্ট টাইমে মানে তোমার এইটা জানতে পারতেছে যে তুমি আসলে কি নিজে থেকে করছো না তুমি আরেক সোর্স থেকে কালেক্ট করছো। এক্সাক্টলি। তো সেখানে কিন্তু আসলে ওই মানে কারচুপি করার কোনো ওয়ে নাই যে আমি আসলে আরেক জায়গা থেকে কপি পেস্ট করে দিচ্ছি, জিনিসটা ওই রকম না। সো এই আর কি জিনিসটা। ওকে। যে বন্ধু তুমি গেলা, যাওয়ার পরে কি করলা যে তুমি ইউনিভার্সিটিতে এয়ারপোর্ট থেকে নামলা। এয়ারপোর্ট থেকে নামার পরে তো মনে হচ্ছে নতুন একটা দুনিয়া শুরু হয়ে গেল তোমার জন্য। হ্যাঁ? মানে অবভিয়াসলি। এই অ্যাডাপ্টেশন টা যে নামার পরে যে একটা ঠান্ডা একটা বাড়ি খাওয়া, হ্যাঁ? যে ওয়েদারের একটা হ্যাঁ, চেঞ্জ, হ্যাঁ। ফার্স্ট চেঞ্জটাই আসে ওয়েদারের একটা চেঞ্জ। দেন সেখান থেকে ইউনিভার্সিটি লোকেশনে যাওয়া, বাসা খোঁজা, বিআরপি কার্ড কালেক্ট করা, ১ম জব, ফার্স্ট ডে এট ই লন্ডন বা ইউকে। তোমার এই কথা হ্যাঁ, শুনে আমার মানে ওই দিনটার কথাই মনে পড়ে গেল, আচ্ছা, মানে আচ্ছা। 17 অফ সেপ্টেম্বর সেপ্টেম্বর 2022। হ্যাঁ। ইয়াতে এমিরেটস তো এ। আমি 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 ল্যান্ড করেছিলাম রাত 8টার পরে আর কি। তো যখন এয়ারপোর্ট থেকে মানে বের হয়ে একদম টোটালি গেট পার হইলাম ইমিগ্রেশনের, মানে একদম আমি আউট অফ এয়ারপোর্ট। ইমিগ্রেশন কি জিজ্ঞেস করছিল? তখন ইমিগ্রেশনে আমার যে ইন জেনারেল কোশ্চেন গুলা তেমন কোনো কোশ্চেন না, আমি আসলে কোন ইউনিভার্সিটিতে মানে অ্যাডমিশন নিছি, আমার আসলে আমি থাকবো কোথায়, এখানে আমার মানে কে আছে, মানে ইন জেনারেল যে কোশ্চেন গুলা সেগুলা, এবং আমার পাসপোর্ট, আমার বিআরপি এবং বিআরপি লেটার, মানে বিআরপি লেটার যেটা আমাদের হুম। আর কি ইসের সাথে দেয়, আমার কাছে সেই লেটারটাই আস্ক করছিল। বা অন্যান্য যে মানে ডিপেন্ড করে অনেকের কাছে মানে কাস্ট লেটার চায়, আমার কাছে জাস্ট লেটার ও হুম, করছে, আমি দিলাম আমার ফিঙ্গার নিয়ে আমার ওয়াইফাইটাও করে জাস্ট আমরা ক্রস করলাম।
তো এয়ারপোর্ট বের হওয়ার পরে আসলে মানে এনভায়রনমেন্টটা যেটা আসলে তোমার যে তুমি যেটা বললা মানে কুল একটা মানে ওয়েদার, কারণ এসির মধ্যে তখন আমি মাত্র বাংলাদেশ থেকে একটা টেম্পারেচার থেকে আর একটা টেম্পারেচারে আসছি। অবভিয়াসলি বাংলাদেশের টেম্পারেচার তখন হয়তো মোরাললেস 35 to 36 ছিল, আর এখানে আমার তখন টেম্পারেচার ছিল হয়তো 6 or 7। তো আসলে মানে অনেকটাই ছিল, যদিও আমি তখন সাথে সাথে মানে গাড়িতে উঠে একদম ইসে গেলাম। তো ওয়েদারটা ছিল একটু অন্যরকম, যদিও ভালোই লাগতেছিল মানে ওয়েদারটা, কারণ এই ওয়েদারটা লাইক করি সবসময়। উইন্টারটা বাংলাদেশে থাকতে এটা আমার ফেভারিট সিজন। তো আহ, এরপরে মানে আমার হচ্ছে বাসা আগেই ঠিক করা ছিল, কারণ আমি একটা আমার পার্সোনাল সাজেশন দিব, কারণ দেশে মানে যারা ইউকে তে আসতে চাচ্ছে বা ফিউচার প্ল্যান আছে, অবভিয়াসলি আমি মনে করি দেশে থেকে বা কারো যদি কোনো রিলেটিভ এখানে থাকে বা ফ্রেন্ড সার্কেল থাকে, তো অবশ্যই মানে বাসাটা কনফার্ম করে এখানে মানে এন্ট্রি করাটা বেটার। কারণ এরকম অনেক এক্সপিরিয়েন্স আমি দেখছি, মানে আমার মানে এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। ট্রেনের মানে মানুষজন হচ্ছে রাস্তাতে ঘুমাচ্ছে, যারা আসলে ওই সময়টা যারা পিক সিজনে যারা আসে মানে বাসা কিছু ঠিক না করে এখানে এন্ট্রি করে। এরকম অনেক জিনিস আমি দেখছি, রাস্তাঘাটে যারা শুয়ে আছে লাগেজ টাগেজ নিয়ে। তো এটা একটা আসলে নিজেরও খারাপ লাগে যখন নিজের দেশের ফ্যামিলি নিয়ে মানুষজন যায়, এরকম একটা তাদের জন্য তো একটা বড় এক্সপিরিয়েন্সে থাকে। তো আমি লাগেছিলাম যে মানে আমি ওইরকম একটা মানে বাসা ঠিক করে তারপরে এয়ারপোর্ট থেকে নেমে ডিরেক্টলি আমি বাসায় যে উঠতে পারছিলাম, এটা আমার জন্য বাসাটা মানে কিভাবে ঠিক তেমন করলি? একটা স্ট্রাগল পিরিয়ড ছিল না। সরি, বাসাটা কিভাবে ঠিক করলি পরে? ও আচ্ছা, এখানে আমার একটা ফ্রেন্ড ছিল আগে থেকেই, তো ওর সাথে এই অ্যাপ্লিকেশনের থ্রু আউট দ্য প্রসেস থেকে শুরু করে মানে ওর সাথে আমার 1 to 1, কারণ যেহেতু আমি কার্ডিফে আসবো, ও যখন কার্ডিফে ছিল তো এই জিনিসটা আমার জন্য ইজি ছিল, কারণ ও যেহেতু এখানে আছে অনেকদিন যাবত, তো থ্রুতে ওইরকম ভাবে মানে বাসাটা ঠিক করা, ওই ওখান থেকে সবকিছু ম্যানেজ করে সবকিছু কনফার্ম করে রাখছিল। তো এটা আমার জন্য একটা মানে আমার জন্য একটা বেনিফিট ছিল কিন্তু মানে বন্ধু অ্যাকোমোডেশনের ক্ষেত্রে। আমি একটু ইন্টারাপ্ট করি যে আমাদের কিন্তু যে বাংলাদেশি স্টুডেন্ট কমিউনিটি ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস, বিশেষ করে অলমোস্ট প্রায় 5,000 5,500 মতো মেম্বার রয়েছে। তো একটা গ্রুপ আছে, কিন্তু এই গ্রুপের অ্যাডমিনও কিন্তু আমি। সো ওই গ্রুপের মাধ্যমে কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট যারা টিপলা থেকে গেছে, অনেক স্টুডেন্ট কিন্তু ওইখান থেকে বাসা নিচ্ছে এবং নিয়েছে। বাট এইখানে একটা চ্যালেঞ্জ হয়েছে কি যে আসলে গ্রুপে তো মেম্বার অনেক, 5,000 মেম্বার, 5,000 মেম্বারকে তো আসলে তো আমার পক্ষে তো সম্ভব না ওয়ান বাই ওয়ান তাকে চেক করে তার প্রোফাইল চেক করে তাকে গ্রুপে ঢুকানো। সো এর মধ্যে আসলে অনেকে আবার ব্যাড এক্সপেরিয়েন্সও আছে যে তারা ওখান থেকে বাসা নিছে, বাসা নেওয়ার পর হয়তো তাকে দেখাইছে একটা বাসা বা তাকে দিছে আর একটা বাসা, বাট সে যখন পেমেন্টটা যখন দিয়ে দিছে, পেমেন্ট দেওয়ার পরে তাকে হয়তো বা খুঁজে পাচ্ছে না। এই একটা কিছু প্রবলেম ফেস করে। বাট মেক্সিমামই ভালো, ভালো মানুষ যারা আছে সবাই সাপোর্ট করে। কারণ দেশের বাইরে আসলে আমি আমার ফ্যামিলি ছেড়ে আমি যাচ্ছি। সো এখানে যাওয়ার পরেও যদি আসলে আমি এখানে গিয়ে যদি কোনো সাপোর্ট না পেয়ে যদি উল্টা যদি আমি একটা হয়রানির শিকার হই, সেটা একটা খুব খারাপ একটা এক্সপেরিয়েন্স হবে। বাট সবাই কিন্তু দেখ বসুন, একটা জিনিস কি মানে একটা গ্রুপে যখন মেম্বার আমার মোর দেন 50,000 হয়ে যায়, সেখানে কিন্তু অবভিয়াসলি তুমি প্রেডিক্ট করতে পারবে না এখানে 50,000 মানুষই কিন্তু লয়াল বা ট্রাস্টওয়ার্দি। সেখানে 2-1 পার্সন, 10-12 জন বা 50 জন এরকম মানুষ থাকবেই, তারা হচ্ছে স্ক্যামার। এক্স্যাক্টলি হয়ে যায় এরকম। তো ওইরকম 1 to 1 কিন্তু ভেরিফিকেশন করা সম্ভব নয়। সেক্ষেত্রে আমি একটা জিনিস বলবো হচ্ছে, কারণ ওই গ্রুপে যেটার কথা বলি সাউথ ওয়েলস এর একটা গ্রুপ, ওইখানে আমরাও অ্যাড আছি, কারণ ওইখানে আসার আগে আমরা এই গ্রুপ গুলাতে মানে নিজেদের কানেক্ট হয়ে যাই, কারণ এটা একটা কিন্তু স্কিলস, কারণ একটা দেশে আসার আগে ওই দেশের কমিউনিটি গুলোর সাথে অ্যাড হয়ে যাওয়াটাও কিন্তু একটা মানে ভালো একটা দিক। সাউথ ওয়েলস এর হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, একটা ফেসবুক গ্রুপ আছে, সেখানে প্রতিদিন অহরহ অনেক অনেক কিন্তু মানে অ্যাকোমোডেশনের অ্যাভেলেবিলিটি থাকে, অনেকে পোস্ট করে, অনেকে মানে অনেক অনেক ধরনের মানে জব অপরচুনিটিস থাকে, অ্যাকোমোডেশনের থাকে, ভ্যাকেন্সি থাকে। তো সেখানে আমি মনে করি ওইখানে তাদের সাথে যোগাযোগ করা, সবকিছু ঠিক করে মানে, কারণ আমি যেটা মনে করি এখন আমি এখানে আসি, আমার পক্ষে কিন্তু মানে 1 to 1 বাসায় যে এখানে কিন্তু ঢাকার মতো টুলেট থাকে না যে আমি যে কথা বলে বাসাটা দেখবো। সেক্ষেত্রে মানুষজন আমি যেটা সাজেস্ট করব, ওইসব গ্রুপে পোস্ট গুলা দেখে এখানে যারা পরিচিত ফ্রেন্ড সার্কেল বা আছে তাদের সাথে তাদের নাম্বারটা পাস করে দিলে তারা কিন্তু মানে তাদের সাথে যোগাযোগ করে ইন ফিজিক্যালি কিন্তু সেই বাসাগুলা দেখলে ওই স্ক্যামারের যে ইগুলা সেগুলা কিন্তু অনেকটাই কমে যায়। কারণ ওই স্ক্যামার গুলা করে কি, তারা ডিরেক্টলি বলে যে আগে পেমেন্ট করে। তো আমি আগে কেন পেমেন্ট করতে যাব, আমি ফিজিক্যালি বাসা দেখবো সেটা কি আসলে এক্সিস্ট করে কিনা, এই জিনিসগুলা কিন্তু আমি ভেরিফাই করে তারপরে মানে বাসাটা দেখতে যাব। তো মানুষগুলো যদি এই জিনিসগুলো যদি মানে
ফলো করে বাসাটা দেখে, তা আমি মনে করি মানে প্রতারিত হওয়ার যে এটা কিন্তু অনেকটাই কমে যায়। সেই ক্ষেত্রে তারা একটা বাসা সেখান থেকে দেখুক, সবকিছু কমিউনিকেশন করুক, ভাড়ার ব্যাপারটা জানুক, তারপরে তাদের নাম্বারটা চেয়ে এখানে যে আসলে থাকে পাশাপাশি এরিয়াতে, সে কিন্তু তার মানে ফ্রি টাইমে কিন্তু বাসাটা ফিজিক্যালি দেখে কনফার্ম করে সবকিছু করতে পারে। তো এই জিনিসটা কিন্তু একটা ভালো একটা আমি মনে করি, যদি এক্সাক্টলি। মানে তো প্রতারিত হওয়ার চান্সেসটা অনেক তারা কম। যদি প্রতারিত না হতে চায় তাহলে এই সিস্টেমটা মানে ফলো করা উচিত। আর যাদের কোনো ফ্রেন্ড সার্কেল ওখানে নেই তারা একটা কাজ করতে পারে। সেটা হলো গিয়ে যে যার বাসাটা নিচ্ছে তার বিআরপি কার্ড, বিআরপি কার্ডের ছবি, অবশ্যই, কারণ পাসপোর্টের ছবি। কারণ একটা মানুষ যখন লিগেল হয় তার কিন্তু মানে ডকুমেন্টেশন দিতে কোনো প্রবলেম নাই, না। কারণ সে এখানে একটা বেনিফিটের বিনিময়ে কিন্তু তাকে একটা দিচ্ছে, ভালো একটা অ্যামাউন্ট সে ভাড়া নিবে, তো তার কেন প্রবলেম হবে তার এক্সাক্টলি। ডকুমেন্টেশন সে দিতে? রিয়েল হলে তো তো তার তো এই জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা এগুলো ভেরিফাই করতে পারি সে আসলে ওনারটা কি আসলে লিগেল নাকি স্ক্যামার, এগুলা জিনিসগুলো দিয়ে আমরা ট্রাই করতে পারি। সো যার বিআরপি কার্ড আছে সে আসলে চাবে না যে আমি কোনো স্ক্যাম করি। কারণ সে তার বিআরপি কার্ডটা দিয়ে দিচ্ছে। এক্সাক্টলি। সো অবশ্যই এই জিনিসগুলো সে যদি একটু ফলো আপ করে তাহলে একটু সহজ হয় তার জন্য। কারণ এখানে কিন্তু আসলে মানে আমরা মনে করি আসলে স্ক্যামার শুধু বাংলাদেশি আছে, স্ক্যামার কিন্তু এই দেশেও আছে, অনেক স্ক্যামার আছে। তো আমরা যদি একটু ট্রিকি হই এই জিনিসগুলাই করলে কিন্তু স্ক্যামাররা কিন্তু মানে ব্যাক সাইডে চলে যায়, তখন আর তারা প্রসিড করেন অনেক কিছু ক্ষেত্রেই। যখন তুমি আসলে তাকে ফার্দার কোশ্চেন করা শুরু করো, তো আমরা বাংলাদেশ থেকে একটা জিনিস যেগুলো হয়ে যায় যে মানে আমরা খুব তাড়াতাড়ি একজনকে বিশ্বাস করে ফেলি, যদি আমাদের মানে যদি সাপোজ আমার কারো এদিকে ফ্রেন্ড সার্কেল না থাকে, ওর মানে ওর সময়টাও নাই যে এত মানে আমার হয়তো তার ফ্লাইট উইদিন 7 days এর মধ্যে, তার একটা অ্যাকোমোডেশন ইমিডিয়েটলি ম্যানেজ করতে হবে। তো ফার্দার সে একজনের সাথে কথা বলে পেমেন্ট করে এসে দেখে আসলে কিছুই নাই, তো ফোন দিল তার নাম্বার বন্ধ, এরকম কিন্তু অনেক 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 ব্যাড এক্সপিরিয়েন্সের কিন্তু মানে আমাদের বাংলাদেশি কমিউনিটির মানুষগুলো মানে বেশি এই জিনিসগুলোতেই হচ্ছে। দেন বন্ধু বাসা গেল। দেন ফার্স্ট জবটা কেমনে ম্যানেজ হলো? কিভাবে কি করলা? কোথায় সিভি ড্রপ করলা? আচ্ছা, জবের ব্যাপারটা হচ্ছে মানে এটাও আরেকটা হচ্ছে মানে মোস্ট চ্যালেঞ্জিং যে জিনিসটা, মানে জবটাই হচ্ছে মেন, মানে অ্যাকোমোডেশন জব দুইটা ভাইস ভার্সা আসলে একই জিনিস আমার কাছে মনে হয়, কারণ অ্যাকোমোডেশন ছাড়া তুমি জব কিভাবে খুঁজবা, বা তোমার তো আগে নিজের থাকার জিনিসটা আগে ঠিক করতে হবে যে আমি আসলে না থাকতে পারলে না আমি জব খুঁজতে পারবো। এখন মানে এগুলো আসলে কি মানে আমার স্টেপ বাই স্টেপ আসে আসলে। এখানে আসার পরে অ্যাকোমোডেশনটা তো প্রথম মানে ক্রাইটেরিয়া আমার অ্যাকোমোডেশনটা। অ্যাকোমোডেশন পাওয়ার পরে মানে জব জিনিসটা তুমি যেটা বললা, এটার আগে আমার প্রিভিয়াস কিছু কাজ থাকে, যেমন আমার ইউনিভার্সিটিতে ফিজিক্যালি যাওয়া, তারপরে সেখানে আমার ইউনিভার্সিটি থেকে দেখা, কারণ অনেক সময় আমার মানে আমরা পিকচারে যে জিনিসগুলা দেখি অনেক সুন্দর পিকচার গুলো, আসলে কি সেই ইউনিভার্সিটিতে যে আমি আসছি সেটা কি আসলে ইন রিয়ালিটিতে কি সেটাই কিনা, এটা একটা এক্সাইটমেন্ট কাজ করে। তো আমি যেদিন আমার ইউনিভার্সিটিতে যাই, তো মানে ইউনিভার্সিটির রোডটা মানে আমার ক্যাম্পাস ছিল কিন্তু ট্রি ফরেস্টে, মানে আমি সাউথ ওয়েলস এর কথা বলতেছি, ওদের ক্যাম্পাস কিন্তু অনেক ক্যাম্পাস, 3টা ক্যাম্পাস কার্ডিফে আছে, ট্রি ফরেস্টে আছে, নিউপোর্টে আছে। তো আমার 1 বছর কোর্সে আমার ট্রি ফরেস্টে ছিল। ট্রি ফরেস্টটা একটা হিল ট্র্যাক্স এরিয়া, কারণ পাহাড়ের উপরের মধ্যে ইউনিভার্সিটি গুলা, আবার ট্রেন দিয়ে যেতে হচ্ছে। তো এটা আমার আবার ফার্স্ট টাইম ইউকেতে ট্রেন জার্নি ছিল, তো এটা একটা এক্সাইটমেন্ট আমার শুরু থেকে কাজ করতেছিল। তো মানে রাস্তাটা অনেকটা মনে কর আমার কাছে মনে হয়েছিল যে আমি কোন একটা সুইজারল্যান্ডের কোন একটা জায়গাতে আসছি, কারণ চারপাশে দিয়ে আমার পাহাড়, সেখানে আবার ফগ দেখা যাচ্ছে, তো মাঝখানটা ট্রেন লাইন যাচ্ছে। তো জিনিসটা মানে এই মানে উইদিন 25 মিনিটস লাগে আমার সেখানে মানে মানে ট্রি ফরেস্ট ক্যাম্পাস আমার কার্ডিফ থেকে যদি বলি। শর্ট জার্নিটা খুব ছিল এনজয়েবল, এবং ওই আমি ল্যান্ড করার 2 দিন পরে না 3 দিন পরে আমি ইউনিভার্সিটিতে যাই আমার বিআরপি কালেক্ট করার জন্য, কারণ এখানে কিছু কিছু স্টেপস আছে। ল্যান্ড করার পরেই ইউনিভার্সিটি যে আমার যে ডকুমেন্টেশনের কাজগুলা, আমার ফার্স্ট কাজ এই ইউনিভার্সিটির সাথে এনরোলমেন্টের যে কাজটা, আমি ওই দিন এনরোলমেন্ট করে ফেলি, আমার বিআরপি নিয়ে ফেলি, সবকিছু করার পরে আমার সবকিছু মানে আমি যে ফিজিক্যালি আসছি সেটার এনরোলমেন্ট আমি ইউনিভার্সিটিতে দিয়ে আসলাম। তারপরে আমি আইডি কার্ড মানে আমার বিআরপি কার্ড সেটা পেলাম। তারপরে যে আমার পরের যে স্টেপটা সেটা হচ্ছে আমার এনআই তে অ্যাপ্লাই করা, মানে এনআই তে পরে মানে আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এটা কিন্তু ওই আমার ইউনিভার্সিটি থেকে একটা লেটার ক্রিয়েট মানে ওরা প্রোভাইড করে মানে কোন ব্যাংকে আমি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি তারা, কারণ স্টুডেন্টের নর্মালি এখানে কিছু কিছু ব্যাংকে করতে গেলে আমার কিছু ডকুমেন্টেশনের প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে ইউনিভার্সিটি তোমাকে সেই লেটারটা প্রোভাইড করে, ইউনিভার্সিটির মানে লেটার হেড পেডে যে তারা অথরাইজ করতেছে তোমাকে মানে মানে ব্যাংকে তারা দিচ্ছে যে ইউনিভার্সিটি থেকে যেন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে।
তো ওই ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তারপরে ওইটা ক্রিয়েট করার পরে আমি এখানে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম উইদিন ওয়ান ডে, জাস্ট গেলাম, কথা বললাম, ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। এরপরে ওই দিন অন দ্য সেম ডে আমি এনআই নাম্বারটা, কারণ হুম। এনআই নাম্বার ছাড়া এখানে জব করা হুইচ ইজ ইম্পসিবল লিগেল ওয়েতে। এনআই তে অ্যাপ্লাই করলাম, এনআই তে অ্যাপ্লাই করার পরে একটা রেফারেন্স নাম্বার দেয়, ওইটা দিয়ে মোটামুটি এমপ্লয়ার কে বোঝানো যায় আমি এটা অ্যাপ্লাই করেছি। ওইটা মোটামুটি 15-20 দিন লাগে এনআই নাম্বারটা ফিজিক্যালি আসতে। আচ্ছা তো আমি ওই রেফারেন্স নাম্বার দিই, মানে কিছু কিছু জব আছে তখন মানে অ্যাপ্লিকেশনের সময় আমার এনআই নাম্বারটা লাগে না, কিন্তু যখন হচ্ছে রিক্রুটমেন্টে যাবে ডকুমেন্টেশনে, তখন হচ্ছে আমার মানে বলতে হয় আমি অলরেডি অ্যাপ্লাই করেছি এনআই নাম্বারে, তো আমি এটা মানে রেফারেন্স নাম্বারটা তখন তারা চায়। আচ্ছা ঠিক আছে, তাহলে রেফারেন্স নাম্বার দিয়ে করতে পারো। ওই রেফারেন্স নাম্বার দিয়ে মানে মানে জবের ক্ষেত্রে ওই জিনিসটা হচ্ছে রেফারেন্স নাম্বার দিয়ে করা যায়। আর তুমি যেটা বললা আমার জব এক্সপিরিয়েন্সটা, এখন আমি সেই কোশ্চেনে আসতেছি। আহ, এখানে আসার পরে মানে যখন ওই দেখতেছি, কারণ বাংলাদেশ থেকে আমি কিছু ক্যাশ ক্যাপিটাল নিয়ে আসছি অবশ্যই, কারণ একটা দেশ থেকে আসলে কিছু আমার ক্যাশ নিয়ে আসতে হয় ব্যাকআপ মানি হিসেবে। এই ক্ষেত্রে আমি বলবো লিস্ট মানে যারা নতুন আসতেছে বা আসতে চাচ্ছে লিস্ট 2 মাস বা 3 মাস আনলে আরো ভালো। মিনিমাম আর কি 2 মাসের যে ব্যাকআপ মানিটা এটা নিয়ে আসাটা ভালো, কারণ এখানে অ্যাকোমোডেশনই অ্যাডভান্স ডিপোজিটই অনেক টাকা চলে যায় মোরাললেস। এখন একটা কাপল রুম নিতে গেলেও মোটামুটি 600-650 পাউন্ড লাগে, পার মান্থ। তো তার বাসাতেই কিন্তু মোটামুটি 1200-1300 পাউন্ড চলে যাচ্ছে। তো আরো খাওয়া 1200 পাউন্ড হলে কি জব হচ্ছে পাওয়ার এক আগ মাসের পর্যন্ত। অ্যাডভান্স প্লাস ওই মাসের ভাড়া দুটো মিলে 1200 হ্যাঁ, 900 পাউন্ড এখানে যারা মোটামুটি কাপল নিয়ে সবাই যাচ্ছে। ওই বাংলাদেশের সিস্টেমই, মানে রানিং মাসের ভাড়াটা দিতে হবে আর 1 মাসের অ্যাডভান্সটা দিতে হয়। ওকে ওকে। তো এখানে আমার মোটামুটি কিন্তু 1500 বা 1200 মানে পাউন্ড চলে গেল ওইখানেই। তো আমার যদি মোটামুটি 2 মাসে ব্যাকআপ থাকে, কারণ আমি ওই জিনিসটাই চিন্তা করছিলাম যে আমি হয়তো উইদিন 1 মান্থের মধ্যে একটা জব ম্যানেজ করতে পারবো। তো আমি আলহামদুলিল্লাহ জব ম্যানেজ করতে পারি ইউকে আসার উইদিন 22 ডেজ এর মধ্যে। কারণ মানে আমি র্যান্ডমলি এখানে আসার পরে এখানে যে ইউকে ফরম্যাটের যে সিভিটা, নরমালি আমার কিন্তু বাংলাদেশের যে সিভি ফরম্যাট ওটা কিন্তু ডিফারেন্ট এখানে সিভি কিরকম ফরম্যাটটা। ডিফারেন্ট মানে স্টুডেন্ট কিভাবে একটা সিভি প্রিপারেশন নেওয়া উচিত বা কি ইনফরমেশন থাকা উচিত? যদি আমি স্টুডেন্ট নরমালি বলি আর কি, যে যেমন একটা সিঙ্গেল পেজের মধ্যে একটা ইনফরমেশন সবকিছু দেওয়া, যে হ্যাঁ, এখানে উইদিন সিঙ্গেল পেজের মধ্যে সিভিটা দেওয়া ভালো, কারণ অনেকের সময় এটা নেই তো। আসলে কোনো বাধ্যবাধকতা নাই। যার এক্সপিরিয়েন্স ভাই 10 বছর 15 বছর আছে সে 2-3 পেজের সিভি বানাতেই পারে, আর যার কোনো এক্সপিরিয়েন্স নাই তার তো আসলে 2-3 পেজের সিভি দেওয়ার কোনো মানে নাই। সো আমি প্রেফার করি নতুন অবস্থায় 1 পেজের সিভি দেওয়াই বেটার, কারণ আমিও যখন এখানে আসার পরে কিছু কিছু মানে ওয়েবসাইট গুলাতে যখন দেখলাম, মানে টেমপ্লেট গুলা দেখলাম, তো কিছু কিছু জায়গা থেকে রিকমেন্ডেশন নিলাম। সিনিয়র ভাই বাজার ছিল যারা, তাদের কাছ থেকে কয়েকটা ফরম্যাট বা টেমপ্লেট কালেক্ট করলাম, মানে ফরম্যাটটা দেখার জন্য আসলে তারা কিভাবে মানে অর্গানাইজ করছে সবগুলা। তো ওই জিনিসগুলা দেখে আমি 2-3টা টেমপ্লেট দেখে নিজের মতো করে একটা বানালাম। তারপরে এখানে কিছু কিছু ওই বাংলাদেশে বিডি জবস এর মতো কয়েকটা ওয়েবসাইট আছে, যেমন ইনডিড, রিড, এগুলাতে মানে আমি সিভি আপলোড করে আমি মানে র্যান্ডমলি অ্যাপ্লাই করা শুরু করলাম অনেকগুলা জায়গাতে। মানে মানে সেখানে এখানে তো অবশ্যই মানে আমার ওই রিলেটেড বাংলাদেশে যে জব গুলা করছি, যে অফিসিয়াল লেভেলের যে জব, এখানে অবভিয়াসলি তুমি মানে একটা স্টুডেন্ট লেভেলে পার্ট টাইম তুমি ওই জিনিসটা এক্সপেক্ট মানে না করাটাই বেটার, যে আমি আসার পরে একটা ভালো একটা মানে হাই কোয়ালিটি জবের দিকে যাব বা ওইটা অ্যাপ্লাই করতে পারো, বাট লিস্ট এখানে ওই ব্লু কলার টাইপ যে জব গুলা বা এগুলা আসলে মানে পাওয়াটা আসলে ইজি স্টুডেন্টের জন্য। মানে লিস্ট মানে একটা এক্সপোজার নেওয়া, একটা এক্সপিরিয়েন্স এর জাস্ট ওটার পাশাপাশি তারপরে নিজের সাবজেক্ট রিলেটেড জব বা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যদি দেশে হয়তো সেলস বা এইচআর বা অন্য কোনো সেগমেন্টে যদি তার 2-3 বছরের এক্সপিরিয়েন্স থাকে, সেই এক্সপিরিয়েন্স দিয়েও সে কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এবং আমি দেখেছি আমার অনেক পরিচিত যারা আছে তারা মোটামুটি এখন অনেক স্পন্সরশিপের জবে সুইচ করেছে। তাদের কাছ থেকে মানে আমি যেটা জানতে পারছি, তারা হচ্ছে তাদের প্রিভিয়াস বাংলাদেশের যে এক্সপেরিয়েন্সটা ওইটা দিয়ে কিন্তু তারা জব মানে স্পন্সরশিপ ম্যানেজ করেছে। তো এই জিনিসটা এক্সপেরিয়েন্সটাও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট মানে ইসের ক্ষেত্রে। তো জবের ক্ষেত্রে আমি যেটা বলবো, ওই এখানে আসার পরে ওই রিলেটেড একটা সিভি করার পরে তারপরে র্যান্ডমলি অ্যাপ্লাই করা বা সিভি প্রিন্ট আউট করে বিভিন্ন রেস্টুরেন্ট গুলাতে যাওয়া বা এমপ্লয়ারের কাছে যে ডিরেক্টলি মিট করা। কারণ আমি মনে করি যেটা ওই
কোনো একটা মানে ওয়েবসাইটের থেকে অ্যাপ্লাই করার থেকে ফিজিক্যাল একটা সিভি একটা ম্যানেজারের কাছে দিলে সেই জিনিসটা বেশি ওয়ার্ক করে আসলে। তার মাথায় তো থাকে তখন তার জিনিসটা। ইমিডিয়েটলি এমপ্লয়ি দরকার, তুমি একটা সিভি নিয়ে গেলা, ও জাস্ট ইনস্ট্যান্ট একটা ইন্টারভিউ নিয়ে তোমার সিলেক্ট করে দিল। হুম, এই জিনিসটা কিন্তু বেশি কাজ করে মানে থ্রু আউট দা, কারণ একটা অ্যাপ্লিকেশনে একটা ওয়েবসাইটে দেখা গেছে ওই 100-200 সিভি জমা করতেছে, ওইখান থেকে শর্ট আউট করাটা কিন্তু অনেকটাও অনেক টাফ। টাফ। তো আমি যদি ফিজিক্যালি যাই সেক্ষেত্রে কিন্তু আমার প্রায়োরিটিটা কিন্তু বেড়ে যায়। তো সেই আমি ক্ষেত্রে কি বন্ধু, সেই ক্ষেত্রে কি একটা টুলস কি ইউজ করা যায় না? যে সাপোজ আমি Indeed বা Reed বা জব হান্টার এইসব ওয়েবসাইটে ঢুকে আমি জবের জন্য এপ্লাই করলাম। আমি ডেইলি ২০ টা ২৫ টা জবের জন্য আমি এপ্লাই করলাম। বাট এই জবের জন্য সবাই আমরা যারা কি করি আমরা এপ্লাই করি। বাট এটার পরে কিন্তু আমরা মানে ফলো আপ করি না। এটা কি একটা গ্রহণযোগ্যতা আছে? যে সাপোজ আমি আজকে এপ্লাই করলাম। এপ্লাই করার পর আমি জাস্ট আমি রেখেই দিলাম। দেন আমি যদি ১ সপ্তাহ পর যদি ওই যাকে আমি মেইল করেছি জবের জন্য, তাকে কি আমি একটা ফলো আপ মেইল দিতে পারি না যে, "স্যার আমি তো গত অবশ্যই গত সেখানে সপ্তাহে।" ইন্ডিটে কিন্তু অ্যাপ্লাই করলে কিন্তু ডিরেক্টলি এমপ্লয়ারের সাথে কিন্তু চ্যাটিং করা যায় বা এমপ্লয়ারের সাথে কিন্তু মেসেজ থ্রু আউট করা যায় যে আচ্ছা। আমি একটা অ্যাপ্লিকেশন করেছি এই তারিখে, আমি এটার একটা ফিডব্যাক জানতে চাচ্ছি। কারণ হুম, অনেক সময় দেখা গেছে কয়েকদিন পর একটা মানে রিজেকশন মেল চলে আসলো, তো হুম, তুমি কি কারণে রিজেকশন হয়েছো ওই জিনিসটাও কিন্তু তুমি ফিডব্যাকও কিন্তু জানতে পারো বা এমপ্লয়ারের সাথে ওয়ান টু তুমি চ্যাটিংও করতে এক্সাক্টলি। পারো সেখানে কি অবস্থা হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে অনেক ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার পরে কিছু কিছু অ্যাসেসমেন্ট থাকে ইন্ডিড থেকে দেয়, যে অ্যাসেসমেন্ট গুলা হয়তো উইদিন শর্ট 5-10 মিনিটের একটা অ্যাসেসমেন্ট, জাস্ট ইন জেনারেল কোশ্চেন বা ম্যাথ টাইপ কিছু থাকে। তো সেই জিনিসগুলা অনেকে আসলে আমরা করি না, যে জিনিসটা আমিও প্রথম দিকে করতাম না, কারণ আমি দেখতাম যে অ্যাসেসমেন্টের আমার একটা মেল আসছে এই জবের জন্য, আমি আসলে ওইটা তখন জানতাম না, নতুন আসছি, তো ওগুলো আমি দিতাম না। ওগুলো আসলে দেওয়ার মানে কি, ওরা আসলে তোমার সিভিটা তুমি যদি ওটা ফুলফিল করো, সাপোজ সেই একটা জবে 20টা অ্যাপ্লিকেশন করছে, ওখান থেকে জাস্ট 5 জন হচ্ছে ওই অ্যাসেসমেন্ট গুলা দিছে, হুম, তো অবভিয়াসলি তারা স্ট্যান্ড আউট হবে সেই সিভি উইদিন 20টা থেকে। তোমার মানে প্রায়োরিটি বেশি, কারণ তারা ওগুলাতে ফিল্টারিং করতেছে যে এগুলা হুম, কারা কারা করছে। তো ইনিশিয়াল স্ক্রিনিং এ কিন্তু বাকি অ্যাপ্লিকেশন গুলা বাদ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এই জিনিসগুলো বেশি ফলো করতে পারি যে যে তারা যদি অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু, আর এখানের জিনিসগুলো অনেক ফাস্ট, কারণ তুই একটা অ্যাপ্লিকেশন করলি ওই দিন 2-3 দিনের মধ্যে তারা রিপ্লাই করে তুমি কি হুম, সিলেক্ট হইছো পরবর্তী স্টেপে নাকি তুমি রিজেক্ট হইছো, ওই দিন 2-3 দিনের মধ্যেই আমরা মেল পাওয়া যায় যে আসলে মানে তারা খুব অ্যাক্টিভ এই জিনিসগুলোতে, রিক্রুটমেন্ট প্রসেসে এত লেংদি মানে ইসের মতো আমাদের ইসেরই নাই। তো এই জিনিসগুলো আমি মনে করি ফলো করা উচিত নতুনদের ক্ষেত্রে। আচ্ছা। আচ্ছা বন্ধু, আরেকটা কোয়েশ্চেন সবচেয়ে বেশি মানে সবচেয়ে বেশি এই কোয়েশ্চেনটা পাই যে, ভাই আসলে আমি যে ইউকে তে যাচ্ছি বা ইউকে যাচ্ছি, অস্ট্রেলিয়া যাচ্ছি, কানাডা যাচ্ছি, যেখানে যাচ্ছি, আমি কি আমার টিউশন ফিস কি উঠাতে পারবো কাজ করে? এটা আচ্ছা, আসলে এটা একটা এ- এইটা এ- এ- ডিপ্লোম্যাটিক এটা এটা কোয়েশ্চেন একটা আরকি। এটা একটা কমন কোশ্চেন, কারণ সবাই তো আসলে 100% টিউশন ফিস দিয়ে আসে না, এবং আমি কাউকে দেখিও নয় 100% দিয়ে আসে। কারণ মানুষ মনে করে যে না, যেটা মিনিমাম লেভেলে যেটা দিলে আমার অ্যাটলিস্ট আমি কাজ লেটারটা পাবো, অ্যাটলিস্ট সেটা দিয়ে করি, হুম, বাকি টাকাটা আমি মানে ফ্রিকুয়েন্টলি আমি এখনো গ্রুপে দেখি মানে মানুষ পোস্ট করতেছে যে মানে বাকি টাকাটা কি আমি দিতে পারবো কিনা বা যে সেখানে আমি ম্যানেজ করতে পারবো কিনা। ইটস টোটালি ডিপেন্ডস অন হিম বা হার, হুম, সে কি আসলে পারবে কিনা। সে যদি এখন মানে চিন্তা করে যে, না আমি সেখানে মানে পুরো জিনিসটাই আমি আমার মানে কাজের ক্ষেত্রে দিব বা মানে এই জিনিসগুলো আসলে মানে অর্গানাইজ করাটা খুব টাফ, কারণ তোমার সেক্ষেত্রে তোমার স্টাডিটাও মেনটেন করতে হইতেছে, ফিজিক্যালি ইউনিভার্সিটিতে যেতে হচ্ছে, ওটার পাশাপাশি জব ম্যানেজ করা বা এত সময় তো 20 ঘন্টার বেশি যেহেতু কাজ করা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে যারা হচ্ছে মানে স্পাউস আসছে বা এসেছিল, তারা কিন্তু মোটামুটি তাদের কোনো মানে ওরকম স্ট্রাগল করতে হয় নাই, কারণ কারণ পার্টনারের হচ্ছে ফুল টাইমের ছিল। এক্সাক্টলি। তো তোমরা যারা এখানে গেছো তোমরা এখানে মাস্টার্সে স্পাউস নিয়ে যেতে পারছো। সো এখন তো মাস্টার্সে স্পাউস তো বন্ধ। হ্যাঁ? হুম হুম তো সেক্ষেত্রে তোমরা যারা গিয়েছিলে তোমাদের জন্য একটু সুবিধা হয়েছে যে কি যে একজনে ফুল টাইম কাজ করছে। আরেকজন হলো গিয়ে স্টুডেন্ট হুম ভিসা ছিল। সে হয়তোবা উইকলি 20 আওয়ার্স করে করছে। সামারের সময় বা ব্রেকের সময় সে ফুল টাইম কাজ করে সে হুম একটা হুম। সাপোর্ট দিছে। সো একটু ইজি ছিল ওই সময়টায়। হ্যাঁ, আবার অনেক স্টুডেন্টরাও আছে, এই জন্য আমি আসলে বলি কি অ্যাটলিস্ট 70% টিউশন ফি যদি দিয়ে আসে কেউ, যাদের আসলে পসিবিলিটি মানে যাদের পসিবল, হুম, তাদের আমি মনে করি এখন যেহেতু মানে রুলসটা চেঞ্জ হয়ে গেছে, তো আমি মনে করি এই মুহূর্তে মোটামুটি যদি 70% দিয়ে কেউ আসে তার জন্য মোটামুটি এটা ইজি, কারণ 50% দিয়ে আসলে আসলে জিনিসটা চ্যালেঞ্জিং, কারণ হুম, স্পাউস সহ আসতে পারতেছে না। এক্সাক্টলি। তার 20 আওয়ার্স লিমিট, 20 আওয়ার্স এর মধ্যে তার নিজের অ্যাকোমোডেশন কস্ট, খাওয়া খরচ, সবকিছু ট্রান্সপোর্টেশন কস্ট, এগুলা দিয়ে আসলে
টিউশন ফিসটা ম্যানেজ করা ইজ কোয়াইট টাফ জিনিসটা আসলে। তো তারপরও অনেক ক্ষেত্রে অনেক কিছু দিয়ে হচ্ছে এগুলা ম্যানেজ করে। তো কিছু কিছু আছে লিগেলিও করে, অনেকে মানুষ আছে ইলিগেলিও করে। তো আমি কেন অন্য ক্ষেত্রে যাব? সেই ক্ষেত্রে আমি মনে করি যদি 70% অ্যাটলিস্ট দেওয়া যায়, সেই ক্ষেত্রে অনেকটাই পসিবল মানে এগুলা কভার আপ করা। এক্স্যাক্টলি। এবং এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলবো, ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস হচ্ছে স্টুডেন্ট, মানে এটা আমরা অনেকেই জানি যে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস স্টুডেন্ট ফ্রেন্ডলি। তো তারা কিন্তু মানে স্টুডেন্টের জন্য কিন্তু অনেকগুলো ইনস্টলমেন্টও মানে টিউশন ফিসটা দেওয়ার করে। সেক্ষেত্রে আমি কিন্তু 7টা ইনস্টলমেন্টে আমার টিউশন ফিস দিয়ে আসছি। আমি কিন্তু নিজেও 50% দিয়ে আসছিলাম। তো আমি কিন্তু খুব মোটামুটি ইজিলি ভাবেই কিন্তু আমি আমার টিউশন ফিস গুলা কিন্তু মানে তাহলে 7টা উইদাউট এনি ইনস্টলমেন্ট যদি বার্ডেন পাওয়া আমি যায়, কিন্তু তোর মানে সময় তোর টিউশন ফিস ছিল সময় মনে হয় 12,000 পাউন্ডের মতো নাকি? হ্যাঁ 12,000 পাউন্ড 12,000 আমি পাউন্ড। কিন্তু 6,000 তুই দিয়ে 6 আসছিলাম। সেকেন্ড দিয়ে আসছিস তুই। যাওয়ার পরে তুই 7টা ইনস্টলমেন্ট পেয়েছিস। 7টা ইনস্টলমেন্টে যদি পার ইনস্টলমেন্ট তাহলে কত করে পড়ে? 1,000 পাউন্ডও পড়ে না। আরো কম, আমার আমার পড়ছিল হয়তো 800 না 850 করে পড়ছিল। 850 পাউন্ড। তাহলে একটা স্টুডেন্ট যদি এনআই জব করে সে মেক্সিমাম সে কত ইনকাম করতে পারে? 80 আওয়ার্স? এখন তো যেমন পে রেট ইনক্রিজ করছে। আমি যখন আসছিলাম তখন ওদের মিনিমাম স্যালারি মানে ছিল হচ্ছে 9.6, এখন কিন্তু সেটা কিন্তু 11.44 মিনিমাম 11.44। লিগেলি করতে গেলে। তো একটা স্টুডেন্ট এখন অবভিয়াসলি 900-1000 ইনকাম করতে পারে, ডিপেন্ড অন দা স্যালারি। কারণ অনেক ক্ষেত্রে একটা স্টুডেন্ট মানে জবের উপরে ডিপেন্ড করে, একজন 13 পাউন্ডও জয়েন করতেছে, একজন মিনিমামটাতেও জয়েন করতেছে। হুম, সো সে যদি একটা ভালো জব ম্যানেজ করতে পারে, পার আওয়ার 13 পাউন্ড, সে কিন্তু উইদিন 1100-1200 ইজিলি কামাতে পারে। এটা কিন্তু তার উপরে ডিপেন্ড করে। কার্ডিফে তাহলে এখন সো তাহলে কত হয়? মানে মান্থলি যদি আমি অ্যাকোমোডেশন কস্টিং করি। আসলে একটা স্টুডেন্টের মেইন কস্ট কি? তার টিউশন ফিসটা ম্যানেজ করা আর তার অ্যাকোমোডেশনটা ম্যানেজ করা। যদি পারে, যদি সে সামারের সময় ভালো একটা কাজ করতে পারে, দেন সে বাসায় এসে একটা কন্ট্রিবিউট করলো বা এটাতে এডিশনাল তার ইয়া। মোটামুটি কারণ কার্ডিফের বা সেখানে এখানে কার্ডিফের কিন্তু আশেপাশে একটা মানে কেমন পড়ে? বেনিফিট আছে, কিন্তু এখানে কিন্তু মানে ভ্যাকেশন পিরিয়ড গুলাতে কিন্তু একটা স্টুডেন্ট ফুল টাইম কাজ করতে পারে। কারণ এখানে স্টার ভ্যাকেশন থাকে, সামার ভ্যাকেশন উইদিন অলমোস্ট প্রায় 3 মাস 4 মাসের মধ্যে একটা হুম, ভ্যাকেশন। স্টুডেন্টরা কি করে ওই সময়টার জন্য অপেক্ষায় থাকে যে ওই সময়টা আসলে আমি টানা 4 মাস 3 মাস ফুল টাইম করে আমি অ্যাটলিস্ট বাকি টাকা ফুলটা পেমেন্ট করে দিব। হুম, এই জিনিসটা অনেকেই করছে, অনেকেই মানে আমার আমার দেখায় যেগুলা হুম, হুম, ওই সামার ভ্যাকেশনে অনেকে দেখা গেছে 50-60 ঘন্টা করে কাজ করে কিন্তু টাকা ইনকাম করে একবারে টিউশন ফিস দিয়ে ক্লিয়ার করছে। হুম, হুম, আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে 2-3 ইনস্টলমেন্ট দেওয়ার পরে ইউনিভার্সিটি মানে সে পরের মাসে দিতে পারতেছে না, এরকমও আমি স্টুডেন্ট দেখছি। তারা মানে ওই ইউনিভার্সিটিকে মেল দিলে ইউনিভার্সিটিও কিন্তু সেটা মানে মানে ওই ওই মাসের জন্য ওয়েভ করে, পরের মাসেও মানে তারা অ্যালাউ করে যাচ্ছে ঠিক আছে এই মাস না দিতে পারলে তুমি পরের মাসে 2টা সহ একবারে কাভার আপ করো। তো এই জিনিসগুলা কিন্তু ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস এর এই জিনিসগুলো ভালো, কারণ স্টুডেন্ট যখন একটা দেখতেছে যে 3টা 4টা ইনস্টল, এখন কিছু কিছু স্টুডেন্ট আছে তারা মানে দেখা গেছে মাত্র ইউকেতে আসার পরেই তারা বিআরপি কার্ড মানে মানে ইউনিভার্সিটি থেকে রেভিনিউ থেকে যখন মেল করে পেমেন্টের জন্য সেট আপ করার জন্য, তারা তখনই ইউনিভার্সিটি থেকে মেল করে যে আমার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে, আমার মানে আমার ইসের অবস্থা ভালো না, আমার ফাদার ইজ নট গুড ইন বিজনেস, এরকম অনেক অনেক মানে ইরিলেভেন্ট তারা তোর রিজন দেখায় ইউনিভার্সিটিকে। তখন ইউনিভার্সিটি আবার একটু হয়ে যায়, তুমি স্টেটমেন্ট দিয়ে আসছো, তুমি মাত্র আসলা, তোমার প্রবলেম ক্রিয়েট হচ্ছে। এই জিনিসগুলা করলে কি ইউনিভার্সিটিও তখন আর কোনো মানে চান্স দেয় না স্টুডেন্টকে। কিন্তু একটা স্টুডেন্ট যখন 3-4টা পেমেন্ট করে তখন ইউনিভার্সিটিও ট্রাস্ট করে আচ্ছা স্টুডেন্টটা কিন্তু পেমেন্ট দিয়ে আসতেছে। তো একটা ক্ষেত্রে যে একটা ইনস্টলমেন্ট মিস হতেই পারে, হুম, হুম, হুম। তখন কিন্তু ইউনিভার্সিটি কিন্তু একটা এটা চান্স ক্রিয়েট লজিক্যাল। করে, চান্স দেয় যে আচ্ছা ঠিক আছে তুমি পরের মাসে দাও, প্রবলেম হয় না। কিন্তু একটা স্টুডেন্ট কোনো পেমেন্ট না দিয়ে যদি এরকম মানে রিজন মানে তাকে শো করে, একটা নর্মাল ইস্যু না এটা? অবশ্যই কারণ তুমি এটা একটা লজিক্যাল স্টেটমেন্ট না তো দিয়ে এটা। আসছো, কারণ তুমি আমি ফিনান্সিয়াল স্টেবল একটা পার্সন, তুমি আসার পরে কিভাবে মানে আনস্টেবল হয়ে যেতেছো, আনস্টেবল এই হয়ে জিনিসগুলো ইউনিভার্সিটি আসলে মানে বিলিভ করে না একটা বিলিভ করে স্টুডেন্টকে। না। এটা উচিতও না। তো এটা এই কি জন্য হয় আসলে যে ওই মোটামুটি একটা ভালো একটা যদি 70% আমি যেটা বললাম, কারণ এখন রুলস চেঞ্জ হয়ে গেছে। তো হুম, এখন মোটামুটি যদি বেসিক যাদের যদি ইকোনমিক অবস্থা একটু ভালো থাকে, কারণ ইউকে আমি মনে করি আসলে ওই ক্যাটাগরির মানুষের জন্য না যারা একবারে মানে, আমি যেমন মিডল ক্লাস ফ্যামিলি বিলং করি, হুম, হুম, তো আমরা একটা কিন্তু মানে ওই জিনিসটা আমরা কিন্তু একটা মানে ধারণা নেই আসলে ওইখানে গেলে আমাদের কিরকম কস্ট লাগবে বা আমার কি অ্যাফোর্ডেবিলিটি আছে কিনা। তো ওই লেভেল থেকে কিন্তু মানে আসা আমার তো, হুম, আমি চিন্তা করি যে এখন যদি মানুষের ওই রকম মানে অ্যাফোর্ডেবিলিটি না থাকে তাহলে কিন্তু একটা মানে লোয়ার ক্লাস ফ্যামিলি এখানে আসা বা
মানে টিকে থাকাটা খুব টাফ। ইন কেস যদি তার মানে বাংলাদেশ থেকে যদি সাপোর্ট নেওয়া লাগতে মানে নেওয়া লাগতে পারে, তাহলে কিন্তু তার জন্য এটা টাফ। তো আমি মনে করি এখন মোটামুটি 70% দিয়ে আসাটা মোটামুটি সেফ জোন। আচ্ছা বন্ধু, তাহলে সেক্ষেত্রে আমি আমার মাস্টার্সটা শেষ করলাম বা ব্যাচেলার শেষ করলাম, দেন পরবর্তী স্টেপগুলি কেমন এখন রাইট নাও? মানে ঋষি সোনাক যেহেতু এখন প্রাইম মিনিস্টার হিসেবে আছে, দেন সে থাকাতে কি ভালো হচ্ছে নাকি, বা স্টুডেন্ট কি আগের থেকে ইউকের ইকোনমিক অবস্থা কি একটু ডেভেলপ হয়েছে কিনা, বা বাসার যে ক্রাইসিস যেটা ছিল এখনো কি সেই ক্রাইসিস কি আছে? নাকি যেমন আমরা কানাডাতে শুনি যে, বা অস্ট্রেলিয়াতে শুনি এখন খুবই জব ক্রাইসিস বা অ্যাকোমোডেশনের সমস্যা। মানে ইউকের রাইট নাও সিনারিওটা কি? বা গভর্নমেন্ট এখন চেঞ্জ দোস্ত হওয়াতে কি? ব্যাপারটা হচ্ছে মানুষ সবকিছু ইউকে বেস হয়ে গেছে। ইউকের এই সমস্যা কিন্তু সব দেশেই সব আছে। দেশেই আছে। কানাডাতে কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, তারা কিন্তু লিমিট কমাই দিছে, ওয়ার্কিং আওয়ার 20 আওয়ার্স করে করতে পারবে। হুম, অস্ট্রেলিয়াও মোটামুটি টাফ। এখন হচ্ছে দোস্ত এই 4টা কান্ট্রি, তারা হচ্ছে মানে চার মাথা এক প্রাণ, ঠিক আছে? একটা দেশ যে একটা তারা ডিসিশন নিবেন, হুম, হুম, অনেক মানে তাদেরকে মোটামুটি সবাই ফলো করে ঘুরে ফিরে। আলটিমেটলি কেউ একটু পরে করে, কেউ একটু পরে করে। তো অবভিয়াসলি যখন একটা দেশের তো সবসময় একটা টার্গেট থাকে যে আমি এই বছরে আমার এতগুলা মাইগ্রেন্ট আমি আনবো বা স্টুডেন্ট গুলার আমি আনবো। তাদের যখন সেই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল হয়ে যায় খুব আর্লি, তখন অবভিয়াসলি তারা রুলস রেগুলেশন বা ইমপ্লিমেন্টেশন দিয়ে রাখবে যেন নতুন কেউ না ঢুকতে পারে। হুম, তো এই জিনিসগুলো আসলে মানে ব্যারিয়ার্স, আসলে যদি চিন্তা করি ব্যারিয়ার্স আসলে সবকিছুতেই আছে। ওই জিনিসগুলাকে আসলে কোপ আপ করাটাই হচ্ছে আমি মনে করি একটা নিজের একটা স্কিলের ব্যাপার স্যাপার। কারণ আলটিমেটলি এখানে আসলে তোমার অনেক কিছুই নিজেরই হ্যান্ডেল করতে হয়, নিজের চ্যালেঞ্জ নিতে হয়। কারণ একটা মানুষ নিজে কিছু করতে পারে না, আমি মনে করি তার আসলে এদিকে আসার দরকারটাও নাই। হুম, সে নিজে যদি কিছু না করতে পারে, সবকিছু যদি আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট থাকে, তাহলে আমি মনে করি না আসলে তার জন্য এই দেশের কিছু একটা হবে। কারণ সে নিজে জব অ্যাপ্লাই করতেছে না, সে যদি আরেকজনকে খালি বলে বা একটা জব দেন, কিন্তু সে নিজে অ্যাপ্লাই করতেছে না, হুম, এটা তো আসলে কারো দোষ না। কারণ কারো দোষ নেই। অবভিয়াসলি সে আরেকজনের হয়ে তাকে অ্যাপ্লাই করে দিবে না বা কোনো একটা কিছু তাকে খাইয়ে দিবে না, তার নিজের কিছু করতে হবে। তো এই জিনিসগুলা এখন যেমন গভর্নমেন্টের যে কথাটা মানে বললি যে, কারণ সামনে ইলেকশন আসতেছে, গভর্নমেন্টেরও একটা চাপের মধ্যে আছে, প্রেশারের মধ্যে আছে। কারণ নেট মাইগ্রেশন কমানোটা, কারণ এটা ব্রিটিশ পিপল এটা বেশি চায় যে আমার মাইগ্রেশনটা কমুক, ঠিক আছে? তো কনজারভেটিভ পার্টি গুলা তারাও চাচ্ছে, যেটা অলরেডি তারা রুলস দিয়ে দিছে, স্পাউস বন্ধ, কেয়ার বিষয়গুলোতে তারা রেস্ট্রিকশন দিছে, স্পাউস ডিপেন্ডেন্ট আনা বন্ধ। তো হোপফুলি আমরা মনে করতেছি বা কি করতেছি, হয়তো এই নির্বাচনের পরে জিনিসগুলো আবার একটু সবকিছু স্টেবল হবে। এখন যেমন নির্বাচনের আগ মুহূর্তে আমরা কি বাংলাদেশের অবস্থা অনেক কিছু গরম থাকে নির্বাচনের আগে। তো নতুন যে রুলস রেগুলেশন গুলো আসছে, তো আমি মনে করি এগুলো হয়তো আবার রিভিউ হতেও পারে বা নতুন, কারণ কোনো কিছুতে যখন মানে ব্যারিয়ার্স আসে তখন গুলাতে কিন্তু অপরচুনিটিস গুলো বেড়ে যায়। কারণ একটা জিনিসে যখন বেশি ফিল্টারিং করে, তখন যারা মোটামুটি ভালো, যারা কিছু করতে চায়, তাদের অপরচুনিটিস বেড়ে যায়। কারণ এখানে যে নতুন স্যালারি থ্রেশহোল্ড দিছে, এখন একটা মানুষ সেটেলমেন্ট হওয়ার জন্য মিনিমাম এত স্যালারি হতে হবে, এটা ইজ কোয়াইট হাই। এটা অবভিয়াসলি এটা দ্বিমত করার কিছু নাই। কারণ একটা গ্রাজুয়েশন মানে ৩৮,০০০ পাউন্ড। স্টুডেন্ট পাস করার, কারণ একটা রিসেন্ট গ্রাজুয়েট পাস করার পরে তার ৩৮,৭০০ পাউন্ড, এটা ইজ কোয়াইট ইম্পসিবল। একটা ম্যানেজার এত ডিজার্ভ করে নেওয়া এত পায় না। হুম, তাদের এটা টার্গেট। এখন এটা কিন্তু একটা তারা একটা ইমপ্লিমেন্ট করছে। আবার যেটা মানে আমাদের মতো মাইগ্রেশনদের জন্য যেটা হচ্ছে গুড নিউজ হচ্ছে, এটা হচ্ছে আমরা হচ্ছে নিউ এন্ট্রেন্ট হিসেবে আমরা কিন্তু 30% ডিসকাউন্ট, যারা হচ্ছে নতুন আসতেছে বা আসছে। যেমন আমি এখন পিএসডব্লিউ তে আছি, এই ৩৮,৭০০টা কিন্তু আমার জন্য মানে অ্যাপ্লিকেবল না। আমি কিন্তু 30% ডিসকাউন্টে আমি ২৯,০০০ বা ৩০,০০০ দিয়ে কিন্তু আমি এই জিনিসটা আমি ক্লেম করতে পারতেছি যে আমি অ্যাজ এ নিউ এন্ট্রেন্ট আমি এই জিনিসটা গ্র্যাব করতে এটা পারতেছি। কাদের জন্য মেইনলি ৩৮,০০০ পাউন্ড, যেটা এটা কাদের জন্য, যারা কত বছর ধরে আছে? যারা হচ্ছে মনে করো মানে অনেক আগে থেকে আছে বা অনেক আগে থেকে ডিপেন্ডেন্ট নিয়ে আসছে, বা এটা হচ্ছে মানে নিউ বা ওই ইসের মানে আমাদের মধ্যে নাই। কারণ হচ্ছে আমরা হচ্ছে অলরেডি কোর্স কমপ্লিট করে ফেলছি, আমরা পিএসডব্লিউ তে আছি, আর এটা আমাদের জন্য রুলস এর মধ্যে নাই। সো আচ্ছা। সো আমি মনে করি একটা রুলস দিছে, কারণ আমি যেটা অলরেডি বললাম, এখন কিন্তু তারা পে রেজও কিন্তু ইনক্রিজ করছে, পেরেছে, ঠিক আছে? ইনক্রিজ করছে। ইনফেক্ট লিভিং কারণ কস্ট এখন নাকি আগের থেকে বিভিন্ন অনেক কমে গেছে। বাসার এভেইলেবিলিটি নাকি আগের থেকে একটু বাড়ছে। যেহেতু তারা একটু এখন ক্যাপ করে দেওয়া অবভিয়াসলি হতো। কারণ অবভিয়াসলি একটা আগের যে কোম্পানি তারা যে সার্কুলার দিত, যেমন ২৬,০০০ পাউন্ড তাদের স্যালারি,
তারাও ওইটা চেঞ্জ করবে অবশ্যই, কারণ এজ এ নিউ গভর্নমেন্ট হিসেবে তাদের তো ওই ক্যাটাগরি না মেনটেন করলে তাদের লাইসেন্সও থাকবে না, কারণ একটা মিনিমাম গভর্নমেন্ট একটা স্যালারি ক্রিয়েট করে দিছে, তো তাদেরও সেই জিনিসগুলো মেনটেন করতে হবে। তো এই জিনিসটা শুধু বাড়াই দিছে বলতেই না, আমাদের বেতনও কিন্তু বেড়ে গেছে, ঠিক আছে? সব ক্ষেত্রেও কিন্তু মোটামুটি আমি মনে করি আমি যেমন এক পেশে হয় না জিনিসটা। হ্যাঁ, আমি যেমন এখন জব বেশিরভাগ গুলো দেখি, এখন কিন্তু তারাও কিন্তু স্যালারি স্ট্রাকচার চেঞ্জ করে দিছে। আমিও কিন্তু এখন 30,000 32,000 পাউন্ডের মানে জব গুলা দেখি, যেগুলা হুইচ ইজ 2-3 মাস আগেও যেগুলা ছিল 26-27, ওগুলা কিন্তু ইনক্রিজ করে এখন তারা নতুন জব পোস্টিং করতেছে। তো এটাও কিন্তু একটা ভালো, কারণ আমাদের জন্য ভালো এটা এটা আর মানুষ আসলে মানুষ যেটা বলে হচ্ছে ওই জব ক্রাইসিস ভাই, জব ক্রাইসিস বাংলাদেশের এত মানুষ, বাংলাদেশের সব মানুষ কি আসলে জবে আছে? তারা কেউ কি জবলেস নাই? এটা কি হুইচ ইজ ইম্পসিবল ভাই। এখানে যে আপনি মনে করতেছেন আমার বাংলাদেশ থেকে এই বছরে 7 লাখ মানুষ আসছে, আমার 7 লাখ মানুষই কি জবে থাকবে? এটা তো ইম্পসিবল। বাংলাদেশে 18 কোটি মানুষ জবে আছে, জবে নাই, স্টিল অনেকে ট্রাই করতেছে। তো এখানে অনেক ট্রাই করতে করতে না পাবেন জব একটা, তাই না? জিনিসটা তো অনেকটা ওই রকম। আসলে এখানে আসার পরে নিজের কিছু করতে হবে ভাই, এটা হলো মেন কথা। ওই আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট হয়ে বসে থাকি জব ওই ওই চিন্তা করলে। আর জিনিসটা হচ্ছে জবের ক্ষেত্রে নেটওয়ার্কিংটা সবচেয়ে বড় জিনিস, কারণ আমার আসলে আমার কমিউনিটি গুলোর সাথে বেশি এনগেজ হতে হবে, কারণ এখানে যারা সিনিয়র মোটামুটি আমার থেকে যারা 3-4 বছর আগে আসছে, তারা যারা অলরেডি স্পন্সরশিপ জব গুলা, যারা অলরেডি সেটেলমেন্টে আছে, মানে স্পন্সরশিপ বা স্কিল ওয়ার্কারে আছে, তাদের সাথে মানে আমার মানে লিঙ্ক আপটা থাকাটা বেশি জরুরি। কারণ আলটিমেটলি আমি যখন কোন স্কিলড ওয়ার্কারের ভিসাতে অ্যাপ্রোচ করতে যাব, তখন কিন্তু আমার এই অ্যাডভাইস বা গাইডলাইন গুলা কিন্তু আমার খুব ইফেক্টিভলি কাজে দিবে, যে তারা কিভাবে কি প্রসেস গুলা মেনটেন করে তারা কিভাবে স্কিলড ওয়ার্কারে আসছে। তো এখানে আসার পরে সেই গ্রুপ গুলার সাথে নিজেকে এনগেজ করাটাও একটা বড় একটা আমি মনে করি মানে স্কিলস, কারণ এখানে কমিউনিকেশন লেভেল অনেক ভালো থাকতে হবে, মানুষজনের সাথে নেটওয়ার্কিংটা খুব ভালো থাকতে হবে। নেটওয়ার্কিং ছাড়া আসলে দিকে একা কিছু করা ইজ কোয়াইট ইম্পসিবল আমি যেটা মনে করি, কারণ নেটওয়ার্কিংটা খুব বড় একটা জিনিস এখানে। যার নেটওয়ার্কিং যত বড় ভালো, যার ভালো নেটওয়ার্কিং ভালো। এখন নেটওয়ার্কিং তো দুই রকমের আছে, যে একটা আমি ওই যে সঙ্গ দোষে লোহা ভাসে, যে আমার যদি অবশ্যই সঙ্গটা যদি ভালো হয় সেক্ষেত্রে আমি তো ভালো ইনফরমেশন জানবো, কোথায় জব অপরচুনিটিস ভালো আছে বা কোন না, লয়ারের এরকম কাছে। অনেক মানুষকে দেখছি জব পাইতো নাই, করতো না, সে আজকে কিন্তু স্কিল ওয়ার্কারে সুইচ করে ফেলছে। কিভাবে সম্ভব? তার অনেক নেটওয়ার্কিং ছিল, তার এমন কোনো নাই, তার লন্ডন বল, তার ওই কার্ডিফ বল, তার স্কটল্যান্ড বল, সব জায়গাতে তার নেটওয়ার্ক আছে। সেই জিনিসগুলো আমি রিসার্চ করতো, সার্চ করতো, মানে কন্টিনিউয়াসলি তাদের সাথে কথা বলে 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 একটা সময় সে কিন্তু স্কিল ওয়ার্কারে সুইচ হয়ে গেছে অটোমেটিকলি। তো নিজেকে একটু চেঞ্জ করতে হবে। একটা কথা আছে না, যে না কানলে মাও দুধ দেয় না। সো ভাই আমার পেটে ক্ষুধা, সেটাই আমার আসলে জব দরকার। আমি যদি ঘরে বসে থাকি আমার কি এসে দিয়ে যাবে নাকি? আর যে কষ্ট এই জিনিসটাই আসলে ঘরে বসে আমি শুধু ফেসবুকের কমেন্ট দিলাম আর লাইক দিলাম আর একজন অ্যাডভাইস দিলাম, জিনিসটা তা না ভাই। আমার আসলে বাইরের জিনিসটা দেখতে হবে, আমার সব নিজের এক্সপ্লোর করতে নিজে হবে ভাই। আমি আসলে জ্ঞান দিলাম ফেসবুকে, এই দিলাম সেই দিলাম, ওইটা না, আসলে জিনিসটা নিজেরই সবকিছু করতে হবে। এক্সাক্টলি বন্ধু। থ্যাংক ইউ সো মাচ বন্ধু। এখন আমি তোমাকে জাস্ট লাস্ট ২ টা কোয়েশ্চেন করি আরকি। তোমার ৩ টা জিনিস যেটা তোমার ইউকেতে আসার পরে তোমার ভাল লাগছে, আর ৩ টা জিনিস তোমার যেটা ভাল লাগে নাই। আগে ভাল লাগে নাই কোন ৩ টা জিনিস? আগে মানে ভালো লাগে না কোনটা? অবভিয়াসলি এটার ওয়েদার আমার ভালো লাগে না একদমই, কারণ ওয়েদারটা মন খারাপ করা খুবই ওয়েদার। মানে বাজে জিনিসটা। যেমন সামার টাইম চলতেছে, বাইরে স্টিল বৃষ্টি হইতেছে, আবার রোদ উঠতেছে। কারণ আচ্ছা, আমি আসলে একটা প্ল্যান করে কিছু একটা করব, সেই জিনিসটা হয় না। এখানকার ওয়েদারটা টেরিফিক। সো এটা একটা মানে ভালো লাগে না এই জিনিসটা। তারপরে খাবার দাবার একটু একটু এদিক সেদিক হয়, মানে খাবার দাবার গুলাও মানে এটা এখন মোটামুটি অ্যাডাপ্ট করে ফেলছি খাবার দাবারের জিনিসটা, কিন্তু নতুন যারা আসে তারা এই জিনিসটা অনেকটা বেশি করে এখানে অনেক সময়, যেমন আমাদের কার্ডিফে মোটামুটি ইন্ডিয়ান বাঙালি রেস্টুরেন্ট গুলো আছে মোটামুটি আর কি। আর লন্ডনের থেকে তুলনায় কিন্তু এখানে ওইরকম মানে বাঙালি কমিউনিটি খুব বেশি লন্ডনের মতন না। তো কিছু কিছু এরিয়া আছে যেখানে একদম মানে সেপারেটেড, ওখানে বাঙালি নাই, এরকম কিছু কিছু জায়গা আছে। তো এই জিনিসগুলো একটু খারাপ লাগে যখন কোনো একটা বাঙালি কমিউনিটি কম দেখি, সেখানে করতে পারি না। আবার কিছু কিছু ক্ষেত্রে মাঝে মাঝে যেমন লন্ডনের হোয়াইট চ্যাপেল বা অন্যান্য জায়গায় গেলে মনে হয় যে না, একদম বাংলাদেশে আছি, ওই ফিল গুলো ভালো লাগে। তো এই 2টা জিনিস বললাম, একটা ওয়েদার, একটা খাবার দাবার, আর
আরেকটা খারাপ লাগে হচ্ছে এখানে ট্রান্সপোর্টেশনের কস্ট বেশি, এটা আমার কাছে ভালো লাগে না। এই জিনিসটা আসলে একটু কোয়াইট হাই মনে হয়, যদি আমি বাংলা টাকায় কনভার্ট করি এটা আসলে খুব বেশি মনে হয় আমার কাছে। আচ্ছা, আচ্ছা। আর ভালো লাগে কোন আর ধরনের জিনিস? ভালো লাগে অবশ্যই এখানকার মানে ডাইভার্সিফাই কালচারটা ভালো লাগে। এখানে এক এক মানে এক এক কালচার, মানে অনেকগুলা কালচার একসাথে দেখতেছি, অনেক কালচারের মানুষের সাথে মিশতে পারতেছি। হুম। এই জিনিসটা খুব ভালো লাগে, কারণ বাংলাদেশে থাকতে সবসময় একটা কিসের মধ্যে থাকতাম, এখানে এক এক জায়গায় যাচ্ছি, এক এক মানুষের সাথে হচ্ছে, এক এক রকমের কালচারের সাথে নিজের ইন্ট্রোডিউস করতেছি, এই জিনিসটা ভালো লাগে। তারপরে আরেকটা ভালো লাগে হচ্ছে মানে ট্রাভেলিংটা, মানে মানে ঘোরাফেরার জিনিসগুলা, কারণ কার্ডিফ ওয়েলস হুইচ ইজ ওয়ান অফ দ্য মানে পশ আমি এরিয়া, যদিও খুব বেশি পশ। মানে এক্সপ্লোর করি নাই বাংলাদেশ, কিন্তু আমার কাছে কার্ডিফটা অনেক বেশি ভালো মনে হয়। এর জন্য আমি আসলে মানে অনেকে বলে আমি কেন লন্ডন মুভ করতেছি না, কেন লন্ডন তুমি মুভ গ্রামে করতেছি থাকো? না। আমি আসলে কেন গ্রামে থাকো? মানে ওয়েলসের একটু মানে উইক পয়েন্টে পড়ে গেছি, কারণ এটা মানে এত সুন্দর একটা গোছানো একটা সিটি, বা হয়তো খুব ছোট একটা সিটি, বাট মানে সারাউন্ডিংস গুলো আমার কাছে খুব ভালো লাগে। যখন কোনো একটা আমি মানে শর্ট ট্যুরে বের হই বা অন্য কোনো জায়গায় বের হই, মানে আমার আই ফিল লাইক যে আমি আসলে অন্য একটা ইসের মধ্যে আছি। সো অবভিয়াসলি মানে সাইট সিইং গুলা আমার কাছে খুব জোস লাগে এখানকার। আর আর কি বলবো, আর আর মোটামুটি সবই ভালো লাগে রুলস মোটামুটি, রেগুলেশন কেমন লাগে? কারণ রুলস রেগুলেশন আসলে এটা আমার কাছে ভালোই লাগে, কারণ একটা মানুষ আরেকটা এই সিটিটা হচ্ছে অনেক নিট অ্যান্ড ক্লিন, কারণ এটা একটা রুলস রেগুলেশনে পড়ে, কারণ এখানে চাইলে বাংলাদেশের মতো ওই একটা ই মানে খুবই একটা মানে কি বলবো, তোমার এখানে চাইলে তুমি একটা সিটি নোংরা করতে পারবো না, এখানে জায়গায় জায়গায় সবকিছু সেট আপ করা, ওখানে জিনিসগুলো রাখতে হয়, মানে যে ম্যানার গুলো আসলে এটিকেট যে যে জিনিসগুলো এগুলো আসলে এখানে আসার পরে মানে আমি আসলে অনেক কিছু শিখছি এখানে, স্টিল আমি মানে শিখতেছি আসলে অনেক জিনিসগুলা, যেটা আমার ভালো লাগে। কারণ যখন একটা মানুষ এখানে মানে সভ্য জাতি যেটা, সেটা বা মানুষের কাছ থেকে যেগুলো শেখার জিনিসগুলা, ওই জিনিসগুলো আসলে লার্নিং করতেছি, আর নতুন নতুন চ্যালেঞ্জ নিতেছি, এটাও আমার কাছে একটা জিনিস মানে ভালো লাগার কাজ করে, কারণ নিজে নিজে ডিসিশন গুলা নিতে হইতেছে, দেশে থাকতে না হয় অনেক মানুষের সাথেই করা লাগতেছে, আর এখানে সবকিছু নিজে নিজে ই এই জিনিসগুলাই করতেছে। আরেকটা জিনিস ভালো লাগে হচ্ছে ইউকে থেকে আমি চাইলে খুব সহজে ইউরোপ ট্যুর গুলা দিতে পারি, 26টা দেশ ভ্রমণ, যেমন আমি রিসেন্টলি এই বছরই যাব, আমি অলরেডি ভিসা অ্যাপ্লিকেশন করতেছি, আমি হয়তো 3-4টা দেশ ঘুরবো। এটা মানে এই জিনিসটা আসলে খুব মানে একটা ডাল ভাতের মতো, একটা ডাল। মানুষ যখন ইউকে তে আসে দেশে থেকে চিন্তা করলে এটা অনেকটাই মানে হার্ড মনে হয়, বাট ইউকে তে আসার পরে একটা মানুষের কাছে বিআরপি থাকলে মানে হুইচ ইজ তুই আজকে প্ল্যান করলি উইদিন 2 উইকস এর মধ্যে তুই হয়তো ইটালি বা স্পেন বা ফ্রান্স যে কোনো দেশে যায় তুই চলে গেলি, এরকম একটা ইজি জিনিসগুলা। তো এটা আমি মনে করি, কারণ একটা মানুষ যখন এই পুরো এক্সপোজার গুলো একসাথে নিতে চায়, তো আমি মনে করি ইউকে এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। লাইফ কতদিনের বাবা রে বাবা? বেস্ট লাইফটা অপশন। তো বেশি দিনের না। কারণ ভাই তো অর্ধেক তো শেষই। আসছি হয়তো আগামী 5 বছর আমি কই থাকবো আমি জানি না, বাট নিজেকে তো এক্সপ্লোর করার তো একটা সুযোগ পাইতেছি এখানে আসার পরে, ঘুরতেছি ফিরতেছি, আমার নিজেরও একটা মানে মানে আমার পাসপোর্টের ওয়েট বাড়াতে গেলেও তো আমার কয়েকটা দেশ ঘুরলে ওই জিনিসগুলাই থাকলে এটা আমার জন্য ভালো, পরবর্তীতে যদি আমি অন্য কিছু করতে চাই, তো এই জিনিসগুলো আসলে ইজি আসলে ইউকে তে এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। বরফের বিষয় মধ্যে করার ঢুকে জন্য। থাকার থেকে একটু কষ্ট হওয়ার পরেও এই কষ্ট হইলে পরে ইউকে যাওয়া ভালো। বিকজ আমি ইউকে তে গেলে পরে আমার তো অনেক অপরচুনিটিস ওপেন হয়ে যাচ্ছে। সাপোজ আমি সবসময় বলি যে মানুষ বলে না যে ইউকে তে গেলে পরে আসলে সেটেল হওয়া যায় না। আরে বাবা, সেটেল হওয়ার দরকারটা কি ভাই? আপনি যান না, গিয়ে আপনি 4.5 বছর 5 বছর আপনি থাকেন না। 5 বছরের মধ্যে যদি কেউ কিছু করতে না পারে সে আসলে কোনদিনই করতে পারবে না। না সেটাই বললাম যে মানুষ যদি ইনভেস্টমেন্টের কথাও চিন্তা করে যে ভাই আমি এই 15 লাখ টাকা খরচ করে আসতেছি, ভাই আপনার এদিকে সেটেল হওয়ার দরকার নাই, আপনার 3 বছর সময় পাইতেছেন, আপনার পিএইচডব্লিউ তে 2 বছর পাচ্ছেন, আপনার 2 বছরে আপনি পুরা টাকা কামান, আপনার টাকা কামায় দেশে চলে যান। আপনার যদি 2 বছরের যদি একটা চিন্তা করেন আপনি যে একটা জব করে আপনি কত টাকা কামাইতেন, আপনি সেখানে এসে তার থেকে মানে 10 গুণ টাকা বেশি কামাই আপনার দেশে নিয়ে যান, আপনার যদি মাইন্ডসেট অন্যরকম থাকে ভাই আমি থাকবো না, আপনার পিএইচডব্লিউ তে 2 বছর টাকা কামাই আপনি চলে যান আপনার মতো, আপনি তো এদিকে 2 বছর থাকলে মোটামুটি ভালো অঙ্কের একটা টাকা কামাইতে পারতেছেন, তাই না? ডিগ্রিও হলো, তার টাকা হলো, এটা সবকিছু হলো। মানে যার এটা ওর সিনারিও যে আসলে সেটেলমেন্ট হ্যাঁ নিতে পারবে না আরকি।
আর এছাড়া তো অনেক আপনি অপরচুনিটি সেই আছে তো। ইউকে জার্নিটারে আপনি মানে এজ এ মানে কি এক্সপেরিয়েন্স হিসেবে টুরিস্ট নেন। ভিসা হিসেবে দেখেন, টুরিস্ট ভিসা হিসেবে যে আমি 3 বছরের জন্য টুরিস্ট ভিসা আসছি, আমি ডিগ্রিও একটা নিলাম, এই ডিগ্রিটা অবশ্যই বাংলাদেশে একটা ভালো একটা ভ্যালু অবশ্যই, ক্রিয়েট করবে। অবশ্যই, নতুন অবশ্যই, যদি সে অবশ্যই। জবের ক্ষেত্রে যেতে চায়, আমি মনে করি বাংলাদেশে এই জিনিসটাকে অ্যাটলিস্ট ভ্যালু করে, কারণ ফরেন ডিগ্রি সে অবশ্যই তার এই জিনিসটা যদি তার মাইন্ডসেট থাকে না আমি বাংলাদেশে যে একটা ভালো একটা কিছু চাকরি করব, অ্যাটলিস্ট আপনার ডিগ্রিটা নেন, ডিগ্রিটা নিয়ে ওই মানে ভ্যালুটা ক্রিয়েট করেন নিজেকে, এবং এখানে আপনি আসলে অনেক এক্সপার্টাইজ বা স্কিল গুলা নিজে নিতে পারবেন, যেগুলো আপনার অনেক ভ্যালু ক্রিয়েট করবে নতুন জব এক্সাক্টলি, পাওয়ার ক্ষেত্রে। আমি অনেককেই চিনি যারা ইউকে ডিগ্রি নিয়ে এসে হয়তোবা বাবা মার একটা মতো ছেলে বা বাবা মা বয়স হয়ে গেছে, বলতেছে বাবা তুই চলে আয়। দেন অনেককে দেখছি যারা ইউকে ডিগ্রি নিয়ে চলে আসছে। মানে তাকে বের করে দিচ্ছে বা তার ভিসা শেষ হয়ে গেছে এরকম না। সে নিজের ইচ্ছায় চলে আসছে বাবা মার জন্য। অনেকে আছে মানে আগামী 2 বছর পরে সে একবারে চলে যাবে, যে থাকবে না, হুম, ইটস দেয়ার ওপিনিয়ন, হুম, এদিকে হুম। ফ্রিডম বাট সবার তারা যখন মধ্যেই আছে, আমি বাংলাদেশে থাকবো না ভাই। বাংলাদেশে জব করতেছে, আমি ভাই কাউকে দেখি নাই যে ভাই কারো সেলারি মানে 5 ডিজিটের কম। আমি এমন কোনো মানুষ পাই নাই যার সেলারি 5 ডিজিটের কম। হুম হুম আমি হুম। ভাই ৩.৫-৪ লাখ টাকা সেলারি দেখছি বাংলাদেশে। ইউকে থেকে পড়ে এসে। এবং মানে আমাদের ইন্ডাস্ট্রিতেই। আমাদের ইন্ডাস্ট্রিতেই ৪.৫ লাখ ৫ লাখ টাকা সেলারি আছে। সো সো থ্যাংক না ইউ সো এটাই মাচ দোস্ত, এখন বন্ধু। মানুষের আসলে হয়তো আমি যদি এখানে না আসতাম, মানে আমি হয়তো অনেক কিছু জানতাম না, কারণ একটা জায়গাতে আসলে থেকে যদি নিজের মানে কি বলবো কমফোর্ট জোন থেকে না বের হই, তাহলে হুম, আসলে মানে এই নিজেকে জাজ করা বা মানে এক্সপ্লোর করা নিজের, আমি কখনো বুঝতাম না আসলে এক্সাক্টলি। জিনিসগুলা বাইরের দুনিয়াটা কিরকম। কারণ হয়তো আমি দেশের বাইরে না আসলে আমার কাছে সবসময় জিনিসটা মানে আফসোস থাকতো যে আমি হয়তো দেশের বাইরে যাইতে পারি নাই, বা আমি হুম, সব হুম। সারা জীবন বাংলাদেশেই থাকছি। কারণ এখন যদি আমি মানে সাপোজ ইউকে থেকে বাংলাদেশেও সেটেল হই, লিস্ট আমি আমার এক্সপিরিয়েন্স কিন্তু বাইরের দেশে কিন্তু আছে একটা, এক্সাক্টলি। আমি জানি বাইরের দেশটা কিরকম। বিলেত ফেরত কারণ ছেলে। আমা- আমার ফ্যামিলির মোটামুটি সবাই দেশের বাইরে একটা এক্সপোজার নিছে, হুম, তো আমিও একটা নিলাম। তো এই জিনিসটা আসলে কি লাইফ টাইম এক্সপিরিয়েন্স, তো এটা লাইফ টাইম চেরিশ করতে পারবি, যে কারণ ইটস অল অ্যাবাউট মেমোরিজ। তিন হুম, বছরে তোর অনেক মেমোরিজ হবে, অনেক কিছু হবে, মানে তুই তোর পার্সোনাল ডেভেলপমেন্টও মানে করতে পারতেছস, হুম, হুম। আবার তুই ইকোনমিক দিক থেকে বেনিফিট হচ্ছস, মানে সবকিছু চিন্তা করলে আমি মনে করবো এই ইনভেস্টমেন্টটা আসলে করতে মাছ অবশ্যই ওর উচিত। পড়তি। সো অবশ্যই। আমি মনে করি এই জিনিসগুলো মানুষ চ্যালেঞ্জ গুলা নেক, নিজেকে এক্সপ্লোর করুক। সো হুম, ভাই সবার মধ্যেই মানে ওই ভয় কাজ করবে, বাট ওই ভয়টাকে দূরে রেখে আমি মনে করি চ্যালেঞ্জ গুলা নিয়ে সামনে আগানোটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। কারণ আমি জানি না আগামী 5 বছর পর বাংলাদেশ কি হবে, কারণ বাংলাদেশের মানুষজন অনেক অনেক মানুষজন এখন দেশ ছেড়ে দেশের বাইরে আসতেছে একমাত্র হুম। ভালো একটা লাইফের জন্য। সো এখানে অনেক কিছু খারাপ, খারাপের মধ্যে কেন মানুষ ভাই এই দেশে এত মানুষ কেন আসতেছে, এত এত খারাপ দেশে কেন মানুষ এত ওই জায়গায় আসতেছে ভাই, অবশ্যই কিছু আছে। অবশ্যই এখন পর্যন্ত অনেক মানুষের ড্রিম কান্ট্রি ইউকে, কিন্তু সেই মানুষগুলা ইউকে বলতেছে খারাপ এই করতেছে, কিন্তু আবার সে ট্রাই করতেছে ইউকে তে আসার জন্য। সো আসার আগে ভাই অনেক কিছুই থাকে খারাপ, হুম, হুম। কিন্তু আসার পরে ভাই জিনিসগুলো অনেক কিছুই মানে নিজে মনে হয় যে আমিও আসার আগে অনেক কিছু শুনছি খারাপ কি, আমি তো ভাই ভালো আছি এখন পর্যন্ত, স্টিল তো ভাই মানে অ্যাডজাস্ট করতেছি, সার্ভাইভ করতেছি। হুম, হুম। অবশ্যই। সো আর আমার মতে দেখাও নাই ইনিশিয়ালি 2-3 মাস এটা ভাই স্ট্রাগলিং পিরিয়ড একটা থাকে নিজের, কারণ এটা এটা আমি এটা মনে করি কুড়িগ্রাম একটা থেকে প্রবেশন ঢাকায় আসলে তো পিরিয়ড। ভাই স্ট্রাগলিং পিরিয়ড থাকে। ইউকে তে আসার 3 মাস তো ভাই একটা প্রবেশন পিরিয়ড, তুই একটা দেশকে চিনতেছস হুম, জানতেছস, তোর ডকুমেন্টেশনের কাজে এটা একটা প্রবেশন পিরিয়ডে আসছিস তুই, ওই হুম। সময়টা তুই স্ট্রাগলিং হবেই। তারপরে তুই জবে ঢোকার পর তো তোর লাইফটা মাছ ইজি হয়ে যাবে জিনিসটা, তাই না? এক্সাক্টলি। তো আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, যদি মানুষ মানে অনেকেই বলে যে মানে এখানে আসার আগে আমার কি কি শিখে আসা উচিত বা মানে জেনে আসা উচিত, এটা একটা মানে এই জিনিসটা মিস করছি। কারণ এখানে হচ্ছে মেনলি আমার মানে স্কিল এর খুব প্রয়োজন, ওরা হচ্ছে প্রচুর পরিমাণ ফোকাস করে হচ্ছে স্কিলের দিকে, মানে ফরগেট অ্যাবাউট মানে আমি ডিগ্রিটারে আরেক পাশে রাখতেছি। হুম, কিন্তু তোর যদি খুব ভালো মানে তুই কোনো হয়তো তুই আইটি সেক্টরে স্কিল্ড, হয়তো তোর প্রিভিয়াসলি তুই দেশে আইটি সেক্টরে হুম, ভালো হুম। একটা তোর এক্সপোজার আছে, তুই একটা ভালো কোম্পানিতে 4-5 বছর কাজ করছস, বা আইটি সেক্টর, বা তুই যদি কোনো মানে ওয়েব ডেভেলপমেন্ট সফটওয়্যার বা গ্রাফিক ডিজাইন, সেটা হতে পারে তুই প্রজেক্ট ম্যানেজমেন্ট বা মানে তারপর তুই ড্রাইভিং এক্সপার্ট, মানে এই ড্রাইভিং জিনিসটা সেটা আমি মনে করি দেশে থেকে অ্যাটলিস্ট মানুষের ড্রাইভিংটা শিখে আসা উচিত অ্যাটলিস্ট। সে যদি তার লাইফটারে প্রথম থেকে ইজি করতে চায় ইউকে তে, আমি মনে করি এখানে আইসা মানে
গাড়ি কিনে গাড়ির লাইসেন্সটা নিয়ে ফেলা, এটা জিনিসটা লাইফ বিকাম মোর ইজিয়ার। সো আমি কিন্তু দেশে ট্রান্সপোর্টেশনের থেকে সুবিধা হয়, আবার যদি মোটামুটি কেউ একটা ডেলিভারি জব করে লাইন মানে সেক্ষেত্রে তো সুবিধা আছে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল যেটা নিয়ে আসতে পারে ওটা দিয়ে কিন্তু এখানে 1 বছর ড্রাইভিং করা যায়। সেই সময় যদি একটা সে ইউকে ড্রাইভিং লাইসেন্স পেয়ে যায়, হুম, তো তার কিন্তু অপরচুনিটিস গুলো অনেকটাই বেড়ে যায়। কারণ এখানের যে মানে যে ডেস্ক জব রিলেটেড যে জিনিসগুলো সেখানে আসলে তারা মানে ইউকে ড্রাইভিং লাইসেন্স গুলারে বেশি ফোকাস করে। তো আচ্ছা। দেশে থেকে যদি কেউ লাইসেন্স নিয়ে আসে, ওখান থেকে ড্রাইভিং লাইসেন্স মানে ড্রাইভিং শিখে আসে, এখানে 2-3টা লেসন নিয়ে ইউকের যদি ড্রাইভিং লাইসেন্স পেয়ে যায়, আমি মনে করি অনেক 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 বেনিফিট এটা। অনেক সহজ হয়ে যায় তার জন্য। এক্সাক্টলি, অনেক সহজ হয়ে যায় জিনিসটা। এক্সাক্টলি। সো বন্ধু, থ্যাংক ইউ সো মাচ বন্ধু, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু মানে মানে এই ভিডিওটা আসলে করার মিনিংই হলো কি এটা যে আসলে আর আমাদের অনেক স্টুডেন্ট থাকে যারা, যেহেতু আমি মোটামুটি 4 বছর ধরে আমি কাজ করছি। সো অনেকে জিজ্ঞেস করে যে ভাই আসলে ওইখানে আসলে অ্যাকচুয়াল সিনারিওটা কি? আমি তোদের সাথে কথা বলি ওভার দ্য ফোনে, বা তুই জানিস যে আসলে আমার ফ্যামিলি মেম্বার মেক্সিমাম এখন ইউকে তে আছে। সো ওদের সাথে কথা বলার পর একটা এক্সপেরিয়েন্স আছে। এখন ভাবলাম যে সেই এক্সপেরিয়েন্সটা আমি একটু শেয়ার করি। যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই দেখতে পারতেছে যে আমি মিথ্যা কথা হুম, বলতেছি নাকি সত্যি কথা বলতেছি। বিকজ অফ আসলে আমাদের এই ইন্ডাস্ট্রিতে আসলে তো সবাই যে অ্যাকচুয়ালি সত্যি কথা বলে এরকম না। হয়তোবা কে ১৯ কে ২০ বলে, ২০ কে ২৫ বলে। বাট অ্যাকচুয়ালি আসলে একটা মানুষ যখন জেনে যায় যে আসলে ইউকেতে গেলে পরে, আমি যেমন তুই যেটা বললি যে ভাই আপনাকে আগে 50% দিয়ে আসতেন, এখন যদি 70% এসে দেন তাহলে আপনার জন্য একটু লাইফটা ইজি হবে আপনার জন্য। ইনস্টলমেন্ট গুলি দেওয়া, বা এখন যেমন বললি যেটা যে 11.44 যেই মিনিমাম সেলারি যেটা করছে। সো এই ইনফরমেশন গুলি একটা স্টুডেন্ট যদি জেনে যায় তার জন্য একটা প্ল্যান করতে, যেমন মাস্টার্সে যে স্টুডেন্ট যাচ্ছে তার হয়তোবা ১ বছরের কোর্স। সে 50% দিয়ে গেছে, বাকি 50% সে ওখানে গিয়ে কষ্ট করেও দিতে পারবে। বা যে ছেলেটা আসলে ব্যাচেলরে যাচ্ছে তার তো আসলে 3 ইয়ার্স এর কোর্স। তার তো একটা সার্টেন টাইম তার একটা টিউশন ফিস বিয়ার করা লাগতেছে। হয়তোবা একটা সাপোর্ট বাংলাদেশ থেকে লাগতেও পারে। আমার এখন সামর্থ্য নাই। আমার এখন বাজেট হলো গিয়ে ৳৬,০০,০০০ ৳৭,০০,০০০। এখন আমি যদি ইউকে যাওয়ার জন্য আমি যদি লাফাই, সত্যি কথা বলতে আমি কাউকে মানে ছোট করতেছি না। বাট আমি যদি চিন্তা করি আসলে আমার তো এবার এটা তো ডিমান্ডই হয় নাই আবার। আমি সবসময় বলি যে ভাই ডিমান্ড সেই হওয়া। জিনিসটা আমি কিন্তু আর্লি ধরে মেনশন করলাম যে অ্যাফোর্ডেবিলিটি আমার আসলে ক্যাপাসিটি আছে কিনা নিজের, ওই এক্সাক্টলি। জিনিসটা আগে নিয়ে চুজ করতে হবে লাইফ মানে কান্ট্রি গুলা। আর আমরা যারা মানে আমি মানে ট্রিপলয়ের কথা বলতেছি এই কারণে মানে ট্রিপলয় থেকে আমরা যে কয়জন আসছিলাম বা হুম, আমার সময় যারা আসছিল আমরা তো একসাথে প্রায় ৪-৫ জন একই ফ্লাইটে আসছি, বা হুম, হুম। আমার আগে অনেকে আসছে বা পরেও আসছে অনেকে। তো আমার মতে কিন্তু এখন পর্যন্ত কেউ কিন্তু জবলেস নাই। খারাপ মোটামুটি নেই। ওরকম সবাই কেউ আমি কিন্তু শুনি নাই যে কেউ মোটামুটি খারাপ জবে আছে। আছে, এবং মোটামুটি সবাই কিন্তু তাদের টিউশন ফিস গুলা কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আমি হুম, মনে হুম, করি এটা হয়তো তুইও জানোস হুম, হুম, যে সো মানে আমি ট্রিপলয়ের জিনিসগুলো বললাম কারণ ট্রিপলয়ের স্টুডেন্ট গুলাকে আমি জানি পার্সোনালি। সো আমার সাথে তাদের হয়তো ফেসবুকে কানেক্ট আছে, বা আমার সাথে অনেকের ফিজিক্যালি দেখা হচ্ছে, কথাবার্তা বললে মনে হয় অনেকে জবে ভালো কাজ করতেছে। হুম, ইভেন তাদের টিউশন ফিস শেষ, তারা অলরেডি অ্যাপ্রোচ করতেছে স্কিলড ওয়ার্কার বিষয়তে কিভাবে করা যায়। তো তারা কিন্তু ইনিশিয়াল স্টেজ গুলা কিন্তু পার করে ফেলছে, যে হুম, গ্রাজুয়েশনের জিনিসগুলা বা মানে স্টাডি ইউনিভার্সিটি লাইফের থেকে বেরোয় তারা স্কিলডের দিকে মুভ করার জন্য অ্যাপ্রোচ করতেছে। তো আমার আমার জানা মতো এখনো নাই যে সে এখন ওই লেভেলে স্ট্রাগলিং করতেছে, জব ম্যানেজ করতে পারতেছে না, অ্যাকোমোডেশন ম্যানেজ করতে পারতেছে না, বা সে মানে রিগ্রেট ফিল যেটাতে ভাই হুম, আইসা হুম। আমি আসলে ভুল ভুল করছি করছি। জিনিসগুলো, এই পর্যন্ত আমি কারো কাছ থেকে মানে আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট যারা আর কি এই ট্রিপল এজেন্সির মাধ্যমে আসছে, তো ওই রিগ্রেট ফিলটা আমি এখনো মানে শুনি নাই যে ভাই আসলে বর্ষণ ভাইয়ের মাধ্যমে এইভাবে আইসা বা ভাই আমারে ফাঁসাই দিছে বা আমি কিছু করতে পারতেছি না, এই জিনিসগুলো আসলে আমি এখনো কারো কাছ থেকে শুনি নাই পার্সোনালি। আর এজেন্সি আসলে মানে জিনিসটা অনেকে এজেন্ট বলে, এজেন্ট জিনিসটা আসলে আমরা দালাল, দালাল। বাঙালিরা আসলে খুব একটু নেগেটিভ ওয়ার্ড ইউজ করি যে এজেন্ট। হ্যাঁ। এজেন্ট বা কেন সে ভাই এজেন্সি থ্রু তো ভাই আপনারা তো কিছু করতেছে না, উল্টা আপনাকে মানে গাইডলাইন দিতেছে একটা জাস্ট। কোনো সার্ভিস চার্জ নেই না। হয়তো ফুল ফ্রি সার্ভিস চার্জ। ভাই নিজে অ্যাপ্লিকেশন করার সময় নাই, তারা আপনার হয়ে রিপ্রেজেন্টেটিভ হয়ে ইউনিভার্সিটির সাথে মানে তারা ডিরেক্টলি কমিউনিকেশন করে তারা একটা আপনাকে মানে জিনিসগুলোকে খুব ইজি করে আপনাকে আপনার হয়ে অ্যাপ্লাই করে দিতেছে, আপনার কিছুই করা লাগতেছে না। আপনি হুম, জাস্ট ওরাই আপনার ডকুমেন্টেশন রেডি করতেছে, আপনি জাস্ট অন টাইমে যে আপনার ভিএফএস এ যায় আপনার ফাইলগুলো জমা দেন, বায়োমেট্রিক দেন, অটোমেটিকলি আপনার কাছে আবার মেল চলে আসতেছে ভিসা মেল। তো জিনিসগুলো তো লাইফ বিকাম মোর ইজিয়ার ফর ইউ। কারণ হুম, দেশে অনেকে হচ্ছে জব, আমি আমি যেমন আমার কথা বলি, আমি যখন অ্যাপ্লাই করি আমি কিন্তু জবে ছিলাম, আমার কাছে আসলে এত টাইম দেওয়ার মতো কিন্তু নাই যে আমি একটা ইউনিভার্সিটি ঘাটাঘাটি করবো, এই করবো সেই করবো। আমি দেখলাম ইউনিভার্সিটি সাবজেক্ট ভালো, বা
এটা বিজনেস ব্যাকগ্রাউন্ডের আমার করলে আসলে মোটামুটি পরবর্তীতে আমি কিছু করতে পারবো, তখন আমি ট্রিপল এর সাথে যোগাযোগ করলাম। ওরা আমার হয়ে জিনিসগুলা ইজি করে দিল, বা মানে জিনিসগুলা খুব খুব স্মুথ দ্রুত, ছিল। এবং মানে আমি চিন্তা করি নাই যে উইদিন এত শর্ট সময়ের মধ্যে আমার জিনিসগুলো কমপ্লিট হয়ে যাবে। স্টিল আমি কিন্তু তখন জবে, যখন হুম, আমার ফাইনালি আমার ভিসা হলো, তখন কিন্তু আমি রিজাইন করি। তো তখনও বিশ্বাস হইতেছিল না যে আসলে আমি আসলে বাংলাদেশ লিভ করতেছি বা অন্য একটা দেশে যাচ্ছি। হুম, তো ওই সময় আমার আসলে মানে তোর সাথে যোগাযোগ করার আগে কিন্তু আমারও অন্যান্যদের মতো এজেন্ট বা এজেন্সিদের একটা নেগেটিভ, মানে আমিও ভাবতাম যে হয়তো ভাই টাকা পয়সা মারে, অনেক কিছু একটা মানে একটা সিকিউরিটি মানি চায়, এত হুম, টাকা, বা পরবর্তীতে ভিসা না হলে টাকাগুলো ব্যাক পাবো না, এই জিনিসগুলো মনে হইতো। কিন্তু আমার কাছে কিন্তু মনে হয় না, বা আমি কোনো ট্রানজাকশনও যাইনি, কিছুই না, হয় নাই। সব পেমেন্ট তো তোর পেমেন্ট তুই আমি করছিস। A to Z সবকিছু পেমেন্ট, টাকা পয়সার ব্যাপারে তো আসলে আমরা কোনো কিছু করি নাই। আমরা খালি ওয়ে দেখা দিছি ভাই আপনার তুই আমি এমন, কোনো এমন যা। আমি আমি এই জিনিসটাতে মানে অবাক, মানে তুই আমার কেউ ব্লাডের কেউই না, বা হুম, তুই হুম, আমার কিছুই না, হুম, কিন্তু আমার হয়ে জিনিসগুলা ইজিলি করে দেওয়াটাও তো ভাই, কারণ একটা মানুষকে আমি রিকোয়েস্ট করে ওইদিকে পাচ্ছি না যে ভাই আমার একটা এই জায়গাতে অ্যাপ্লাই করো, সবাই টাকা চাচ্ছে, হুম, হুম, বা আমি একটা সেনজেন ভিসাতে অ্যাপ্লাই করুম, এদিকে অনেক ধরনের এজেন্সি আছে, অনেক মোটা অঙ্কের টাকা নেয়। তো এই জিনিসগুলো দেশে থেকে কিন্তু এই পুরা ইউকে জার্নির অ্যাপ্লিকেশন প্রসেসটা আমি উইদাউট ফ্রি অফ কস্টে, মানে আমার মানে কিছুই মনে হলো না। জাস্ট আমি জাস্ট গুলশানে গেলাম, আমি জাস্ট আমার পাসপোর্টটা কালেকশন করলাম, টিকিট করলাম, এসে পড়লাম। মানে ওই দিন এত শর্ট সময় যে আসলে এত কিছু হয়, এটা আসলে আমার হয়তো ভিসা হওয়ার আগ পর্যন্ত জানা ছিল না। হয়তো ভিসা হওয়ার পরে আমি জিনিসগুলা কি হয়েছে। আর আমি লাস্ট অফ অল একটা কথাই বলবো, যদি কেউ ফিউচারে মানে আসার জন্য ট্রাই করে, কারণ ট্রিপলয় মনে করি শুধু এখন ইউকে না, অন্যান্য দেশ নিয়েও কাজ করতেছে। তো হুম, আমি যে বলবো শুধু আমি ইউকে আছি বললে যে আমি শুধু ইউকের কথাই বলবো তা না, কারণ যার যার ক্যাপাসিটি বা যার যার নিজের একটা মানে চয়েস অফ কান্ট্রি থাকে, সেই চয়েস অফ কান্ট্রিতেই ট্রাই করেন। কারণ তোর যেগুলা তোর নেটওয়ার্কের মধ্যে আছে, হুম, সেইগুলাতে আমি মনে করবো আসলে স্মুথ সার্ভিস যদি কেউ নিতে চায়, বা 24 আওয়ার সার্ভিস, 7 ডেজ, আমি যেটা তোর রাতের বেলাও রাতে একটা দুইটার সময় মেসেজ করে তোর আমি মানে আমি হয়তো রিপ্লাই পাইছি, পাইছি, বা হ্যাঁ। মানে অনেক কিছুই তো তোরে আমার মেসেজ করা লাগছে, তুই হুম, এই হুম, জিনিসগুলা আরো সুন্দরভাবে হ্যান্ডেল করছিস। তো এই জিনিসগুলা আমি শুধু আমি না, ট্রিপলের কাছ থেকে আরো যারা মোটামুটি সার্ভিস নিয়েছে, আমার মনে হয় তারা আমার সাথে একমত হবে যে না, বর্ষণ ফ্যান্টাস্টিক। কারণ তাই সে সার্ভিসের দিক থেকে আমি মনে করবো আমি তাকে 10 আউট অফ 10, থ্যাংক শুধু ইউ, বন্ধু থ্যাংক ইউ, হিসেবে থ্যাংক না, ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমি থ্যাংক ইউ। এজ এ মানে প্রফেশনাল লাইফের দিক থেকে চিন্তা করি। হুম, কারণ হুম, আমি একটা তোমার কাছে একটা সার্ভিস নিছি, আমি হুম, তোমার হয়তো ক্লায়েন্ট, তখন হুম, ওই সময় আমি ক্লায়েন্ট ছিলাম। হুম, হুম, হয়তো আমার পার্সোনাল সম্পর্ক, তোর সাথে আমার ফ্রেন্ডশিপ, হুম, হুম, বাট পার্সোনাল ওই দুইটাকে ব্যালেন্স করে আমার যে সার্ভিসটা দেওয়া, আমি মনে করি হাইলি রিকমেন্ডেবল। কারণ ট্রিপলয় না, এখন অনেক ভালো কাজ করতেছে। আমার ১ম জীবনে ১ম পেইড সেলারির চাকরি তো তুমি আমারে দিছিলা। ইউপিএস এ। ওইটা না, এটা তো তুই যদি বলো যে না এটা তো শোধবোধ হয়ে গেছে, জিনিসটা ওইরকম না, না, না। না, আমি আমার আসলে লাইফে না দোস্ত এই ফার্স্ট এক্সপেরিয়েন্স মানে ফার্স্ট জব যেটা ছিল, আমি ট্রিপল শুরু করার আগে আমার যে ফার্স্ট পেইড সেলারি যেটা আরকি, সেই জবটা তো ভাই আমি ওইটাই আমার ফার্স্ট জব, ওইটাই আমার লাস্ট জব, আর চাকরি করিনি। বাট একটা তো তুই একটা উছিলা ছিলি তো অবশ্যই, অবশ্যই অনেক বড় ওটা। তুই সালমান সো এই যে যেমন আমার এই দেখা গেছে সবকিছু তো আল্লাহর উপরে আসলে। এখন হুম, একজন তো ওসিলা থাকে। এখন আমার হয়তো দেশের বাইরে আসার পিছনে ওই সময় যদি তুই আমাকে ফোর্স না দিতি হুম, যে একটা এখন ভালো একটা অপরচুনিটিস আছে, তুই যদি একটা ভালো একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে মাত্র গ্রাজুয়েশন করছস, এই সময়টা ট্রাই করে দেখ, বা তুই হুম, আমার যে পোস্টটা ওই সময় করছিলি, কারণ আমি কিন্তু সিরিয়াসলি আমি কিন্তু তোরা নক করি নাই যে আমি হুম, তো বাইরে যাব, তুই কিন্তু আমার বলতেছিলি, কারণ ওই সময় দেখা গেছে তুই আরেক ব্যাচ অলরেডি পাঠাইছস, হ্যাঁ, তারাও সাকসেসফুল ছিল, ভিসা রেশিও ভালো ছিল। হুম, তুই তখন আমাকে অ্যাপ্রোচ করলি, তখন আমিও দেখলাম যে না একটু দেখি ট্রাই করে। তো হুম, যখন আলটিমেটলি দেখলাম না আসলে আমার এই সময়টা, দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু লিভ দিস কান্ট্রি, বা মানে এই সময়টা যদি আমি যদি আরো বেশি সময় লস করে ফেলি, তাহলে হয়তো আমি আরো একটু বেশি পিছিয়ে যাব। এক্সাক্টলি। এখন কিন্তু তো স্পাউস নেই। এখন ভাবলে তুই যখন গেছস, এখন চিন্তা কিন্তু কর, এখন ভাবলে যদি যেতে আমি পারতি না তো। আমার যদি ডিসিশনটা আমি এখন মেক করতাম, তাহলে মনে হয় আমি হয়তো আমি আমার ডিপেন্ডেন্সও আসতে পারতাম না। হুম, আর কারণ আমি এখন কিন্তু মোটামুটি ইউনিভার্সিটি স্ট্রাগল টাইম পিরিয়ডটা কিন্তু আমি কিন্তু পার করে ফেলছি। এখন আমি ট্রাই করতেছি স্পন্সর বা স্কিল্ড ওয়ার্কারে সুইচ করার জন্য। হুম। তো এখানে একটা কথা আছে না, মানে যত আর্লি মুভ করা যায় ততটা বেশি বেনিফিট, মানে হয়তো আমার আগে যারা আসছে তারাও কিন্তু আমার থেকে আরো বেশি আরো বেনিফিট বেনিফিটেড হচ্ছে। যেমন মানে গেইন প্লাবন করে, ঢাকায় যারা গেছে। অলরেডি প্লাবনের হ্যাঁ সময়টা। ও অনেকে কিন্তু অলরেডি সেটেলমেন্টে আছে। সো হুম, আমার পরে যারা মানে ভাই
দেশ আসলে যতই যাবে ততই জিনিসগুলো হার্ড হতে থাকবে, একটা সময় আর মানে সবকিছু আর ইজি থাকবে না, কারণ কম্পিটিশন প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে এখনকার মানুষের মধ্যে। এখন অনেকে এমওয়াইডি আসতেছে, বা কয়দিন পর হয়তো এটা থাকবে না, পুরোপুরি আইএলটিএস এর একটা মিনিমাম একটা ক্যাটাগরি দিয়ে দিবে যে 7 এর নিচে আসাই যাবে না। যখন তারা অ্যাভেলেবল স্টুডেন্ট পাচ্ছে যারা 7 ওর হাই, তখন তো তারা অবভিয়াসলি তারা এমওয়াইডি নিবে না। তো আমি মনে করি যখন যে অপরচুনিটিটা থাকে সেটাকে গ্র্যাব করে নেওয়াটা আসলে বুদ্ধিমানের কাজ। যদি মানে ডিসিশনটা আর্লি নেওয়াটাই বেটার আসলে, কারণ মোরাললেস যদি আমরা চিন্তা করেন যে না আমি 3 বছর পরে যাব, ওইটা আমি মনে করি না ইজ নট এ গুড ডিসিশন। আপনি 3 বছর পরে যেহেতু যাবেনই, আপনি আগেই যান জিনিসটা সেটা আর্লি অ্যাডভান্টেজ গুলো আপনি গ্র্যাব করেন। তো এটাই আমার কাছে সবার কাছে মানে কি বলবো, যারা আসতে চায় তারা মোটামুটি সময় থাকতে এখন থেকেই প্রিপারেশন শুরু করুক, কারণ সামনে মনে হয় কিছু ডেডলাইন শেষ হয়ে যাবে। সেপ্টেম্বর ইনটেক হয়তো আমরা সেপ্টেম্বর ইনটেকের জন্য আমরা ফাইল বেশি দিন নাই যে আমরা অ্যাকসেপ্ট করবো আর কি, বিকজ অফ লাস্ট ইনটেকে আসলে ক্রিসমাসের পরে আমি যে ফাইলগুলি আমি অ্যাপ্লাই করছিলাম অলমোস্ট প্রায় 2.5 থেকে 3 মাসের মতো লেগে গেছে। ক্রিসমাসের আগে যেগুলি অ্যাপ্লাই করছি সেগুলি 5 দিন 7 দিনে ভিসা পাইছে। সো এইবারও যদি যেহেতু গত ইনটেকে একটা বড় ধরনের একটা ম্যাসিভ চেঞ্জ ছিল যে 2 থেকে 2.5 মাস মতো লাগছে ভিসা হইতে, তো ওদের মনে হয় সব ম্যাক্সিমাম 15 দিনের মধ্যে ভিসা হয়ে গেছিল। বাট গত ইনটেকে ক্রিসমাসের পরে যেগুলি অ্যাপ্লাই করছিল সেগুলি কিন্তু ভিসা ইন্টারভিউ হয়েছে, ইউকিভে ইন্টারভিউ হয়েছে, এবং কিছু স্টুডেন্টের ইন্টারভিউ হয়েছে অলমোস্ট 55 মিনিটের মতো। আলহামদুলিল্লাহ আমাদের সব স্টুডেন্টের ইন্টারভিউ আমি দেখলাম রিসেন্টলি, মানে সবাই বলতেছে ইন্টারভিউ হইতেছে ভাই, এই যে সেটাই বলতেছিলাম, আসলে দিন যত যাবে জিনিসগুলো ততটা হার্ড হতে থাকবে আসলে। তো দেখা গেছে এখন ইন্টারভিউ নিচ্ছে, পরবর্তী সময়ে তারা ওই ভিসা ওই 10টার জায়গায় 5টা করে দিতেছে, তারা ইন্টারভিউ দেওয়ার পর রিজেকশন করতেছে। এই জিনিসগুলো চলে আসবে, ভালো রিজেক্ট হয়েছে, বাট আমাদের রিজেক্ট হয়নি। বাট অনেক স্টুডেন্ট যারা দেখছি যে আসলে যারা আইএলটিএস দিয়ে যায় নাই, এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করছে, হয়তো বা একটু দুর্বল ইউনিভার্সিটির এমওয়াই, তারা আসলে ওই যখন 55 মিনিট একটা ব্রিটিশ যখন আমাকে ইন্টারভিউ নিচ্ছে, আমি যদি ওয়েল প্রিপেয়ার না হয়ে আসলে আমি তো আবল তাবল বলবই, স্বাভাবিক। আবল তাবল বলতে আসলে আপনার ভিসাটা হইতেছে। সো থ্যাংক ইউ সো মাচ। ওইটাই বললাম ভাই, মিনিমাম একটা তো আসলে কোয়ালিফিকেশন তোমার তো কমন একটা, তুমি একটা ইংলিশ দেশে আসতেছো, তোমার তো ভাই মিনিমাম একটা কোয়ালিফিকেশন থাকতে হবে, যে একটা মানুষ যে কি বলতেছে আমি শুনতেছি বুঝতেছি কিনা, বা আমি তারে বলবো জিনিসগুলো আসলে এটা একটু মিনিমাম জিনিসগুলো আসলে বেসিক জিনিসগুলো জেনে আসাটা খুব ভালো। আর লাস্ট কথা হচ্ছে আমি খুব মানে যে এই জিনিসগুলোতে একদম মানে মাস্টার জিনিসটা তা না, কারণ আমি আমার যেগুলো আমি আজকে শেয়ার করলাম এটা আমার মানে এক্সপিরিয়েন্স, মানে অল অ্যাবাউট মাই এক্সপিরিয়েন্স থেকে আমার সব শেয়ার করা। আমি এই জিনিসগুলোতে খুব প্রুভেন যে মানে অ্যাডভাইজার জিনিসটা তা না, কারণ পডকাস্ট মানে কি, পডকাস্টের মধ্যে হচ্ছে মানুষগুলো হচ্ছে তার লাইভ এক্সপিরিয়েন্স গুলো বেশি শেয়ার করে। আমি এখন কি মোডে আছি, বা আমি এখন কি, বা আমার আগামী 2 বছর পরে কি প্ল্যান, সেই জিনিসগুলো আমি শেয়ার করলাম। এবং স্টিল এখন ইউকে কি অবস্থা না অবস্থা, কারণ আমি এখন এই মুহূর্তে আছি, আমি জানি এই জিনিসগুলো আসলে শেয়ার করা, যেন আসলে আমার কথাগুলো যদি নতুন যারা আসতেছে তারা যদি শুনে কোন রকম যদি কোনো বেনিফিট বা আমার এই ইসের মাধ্যমে যদি তারা কোনো ডিসিশন মেক করতে পারে, হয় সে আসবে বা আসবে না, একটা তো ডিসিশন সে চুজ করলো অ্যাটলিস্ট। আমি মনে করি এই জিনিসটাই আসলে আমার আসলে জানানোর মেন আসলে এই আজকের এই মানে ইটা আসলে লাইভ সেশনটা। তো এই আর কি, আর সবার কাছে আমার মানে গুড উইশেস রইলো যারা আসবে আর কি, আর অবশ্যই ট্রিপলের সাথে যোগাযোগ করার জন্য করা রইলো এই আর কি। ইনশাআল্লাহ বন্ধু, থ্যাংক ইউ সো মাচ বন্ধু, থ্যাংক ইউ সো মাচ। তুমি তোমার ব্যস্ততার মধ্যে এতক্ষণ তুমি সময় দিছো, সো এর মধ্যে তুমি মিনিমাম ওয়েজেস তুমি 11.44 কামাই ফেলতে পারছো 1 ঘন্টা। সবকিছুতে তো দোস্ত আর ওয়েজেস চিন্তা করলে হবে না, আমার আসলে আজকে ডে অফ, কালকে থেকে আবার কাজ শুরু। আমি আজকে পুরো দিন সারাদিনই ফ্রি ছিলাম, এখন হয়তো বাইরে বেরোবো এই আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধু। আই হোপ যারা এই ভিডিওটা দেখছে কিছুটা হলেও ভ্যালু অ্যাড করবে। অবশ্যই আলটিমেটলি আমাদের কাজই হলো কি আপনাদের ভ্যালু অ্যাড করা, বিকজ অফ আপনারা জেনে শুনে বুঝে আমার কথায় বা অন্যান্য কোনো এজেন্সির কথা আসলে বায়াসড না হয়ে ডিসিশন নেন, লাইফটা আপনার। সো আই হোপ দেশের বাইরে গেলে পর আসলে আমি থাকি আর না থাকি, আমার তো কিছুটা হলেও আমার জ্ঞান আহরণ হয়। আমি তো যদি সুযোগ পাইলে পর আমি যেহেতু আমার অল্প বাজেটের মধ্যে ইন্ডিয়া যাওয়া যায়, সো আমি ইন্ডিয়া গেলে পর আমি আসলে সেখানে আমি কলকাতায় গেলাম। কলকাতায় যাওয়ার পরে আমি আসলে খালি আমি অন্য কিছু দেখি, আমি খালি মানুষ দেখতেছি আসলে একটা মানুষ কিভাবে বিজনেস করতেছে। একটা একটা আমি ওই যে আমি তো বাই রোডে গেছি। আমি আসার সময় একটা দেখলাম কি একটা লোক, সে হলো গিয়ে যে তোর কি বিক্রি করে? এই আমলকি আছে না আমলকি? আমলকি সেটার পিস করে ওটার সাথে মানে এটা শুকায়। শুকানোর পরে হলো গিয়ে যে সে বলতেছে এটা হলো গিয়ে আমলকির কাবাব।
আচ্ছা, এটা তো টেকনিক আমলকির কাবাব বলে সবাইকে সে এক পিস করে দিতেছে। দেওয়ার পরে সে মানে ওই within মানে 30 সেকেন্ডস এর মধ্যে সে আমার পটায় ফেলছে। হ্যাঁ, পটায় ফেলার পরে আমি খাইলাম, খাওয়ার পরে ভালোও লাগছে। ভালো খাওয়ার পরে আমি যখন তাকে টাকা দিলাম, সে ১ম এ এত বড় একটা বয়ম নিয়ে আসছিল। আমি ভাবছিলাম যে এত বড় বয়ম আচ্ছা ঠিক আছে তাহলে আমি নিয়ে নেই তাহলে। ওমা যখন সাথে আমি টাকা দিলাম ৳২৫০ বাট মানে কতটুকু বাংলাদেশের যে হজমোলার যে বোতলগুলি আছে না? একবারে ওই সাইজের একটা বোতলে করে সে আমারে এই আমলকি কুচি করে দিল, আমলকির কাবাব নাম দিয়ে ৳২৫০ নিয়ে গেল। আমি বললাম যে, "এই সর্বনাশ! আসলে ওই লোকটার তো কোনো ফল্ট না।" কারণ আমার কাছে মনে হয় না যে ওটা ৳২৫০ দাম হওয়া উচিত। ৳২৫০ মানে অলমোস্ট প্রায় ৳৩৫০-৪০০ র উপরে। সো অতটুকু একটা জিনিস আমলকির কেজি ১ কেজি দাম হয়তোবা কয় ৳৫০। আর অতটুকু একটা তোর হজমুলার বয়ামের মধ্যে সে ৳২৫০ তে আমার কাছে বেঁচে গেল। বাট এখানে একটু লার্নিং এর অনেক কিছু আছে যে আসলে কিভাবে মানুষকে কনভিন্স করতেছে। হ্যাঁ, সো এটা তো বললাম খালি কলকাতার কথা। সো আমি যখন ইউএসএ যাচ্ছি, অস্ট্রেলিয়া যাচ্ছি, সো সেখানকার যে মাল্টি ডাইভার্সিটি কালচার, তাদের ওয়ে অফ টকিং, তাদের প্রফেশনাল লাইফ, তাদের উইকেন্ড, সো সবকিছুতে আসলে লার্নিং নেওয়ার অনেক কিছুই আছে। খালি যে আমি গিয়েই আমার মেইন স্বপ্ন যে আমাকে সেটেল হয়ে যাবো, ওখানে গেলে পরে আমি পিআর পেয়ে যাবো। ইটস নট ম্যান্ডেটরি যে আমার পিআর পাওয়াটাই আমার মনে করি দোষ মানে আসলে মানে আমার মৃত্যুর আগ পর্যন্ত যেই পর্যন্ত আমি বেঁচে থাকবো ইটস অল অ্যাবাউট মাই লার্নিং। আমি ওই এক্সাক্টলি, মৃত্যুর আগ পর্যন্ত এক্সাক্টলি। আমি লার্ন করতেই আছি নতুন নতুন হুম, জিনিস। আমি আজকে নতুন জিনিস জানতেছি, শিখতেছি। হুম, মানে ইটস অল অ্যাবাউট লার্নিং। তুমি বাংলাদেশ থেকেও কিছু জানতেছো, অবভিয়াসলি আরেকটা দেশে আসলে ওখান থেকে আরো বেশি কিছু জানতে পারবা, নতুন হুম, একটা হুম। ভাইব পাবা। এই জিনিসগুলা আসলে আমাদের আসলে খুব দরকার এই জিনিসগুলা নেওয়া আসলে নতুন এক্সপোজারটা। এক্সাক্টলি। যেমন আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যেমন যে পিআর বলে। আচ্ছা আমি গেলাম। আমি একটা ইউকেতে গেলাম, আমি পিআর পেলাম। বাট আজীবন আমার কাজ করতে হলো কি? যে আজীবন আমাকে কাজ করতে হলো যে আমার রিক্সা চালাতে হলো সাপোজ। আমি আজীবন হুম রিক্সা হুম চালালাম কিন্তু আমি পিআর পাইছি। এটা কি আমার লাইফের উদ্দেশ্য কি এটাই? বাট আমি দুবাইতে গেলাম। বাট আমি এখানে 5 ইয়ার্স আমি একটা গোল্ডেন ভিসা পাইলাম। বাট সেখানে গিয়ে আমি একটা ভালো একটা জব করতেছি বা ভালো একটা বিজনেস করতেছি। হ্যাঁ, আমার লাইফে ফ্রিডম আছে। আমার লাইফে টাকা আসতেছে। আমি ইনকাম করতেছি। আমার ফ্যামিলি ভালো আছে। এমন না যে ওই মানে রিক্সা চালালাম আমি ছোট করতেছি না কাউকে। আমি একটা লজিক্যাল একটা অ্যান্সার দিচ্ছি যে আমি হুম হুম রিক্সা চালালাম আজীবন বাট আমি পিআর পাই আমি মনে হয় হ্যাঁ, আমি তো অনেক বড় হয়ে গেছি। বাট না আসলে আল্টিমেটলি গোল তো এটা না। গোলটা হলো যে আমি ভালো থাকবো, আমার সারাউন্ডিং যারা আছে তাদেরকে নিয়ে ভালো থাকবো। আমি একটা রুচি সম্পন্ন একটা মানুষ হবো। আমার ফিউচারটা সিকিউর থাকবে। এটা অল ওভার দা ফিউচার তো আসলে বাংলাদেশ থাকলে তো সিকিউর হয় না। বাংলাদেশে তো বিলিয়নিয়ার মিলিয়নিয়ার আছে না? আছে তো। হুম, অবশ্যই। আমি মনে করি আসলে এটা আসলে অন্যের কারো ফোর্সে যে হুম, আসলে হুম, ডিসিশনটা না নেওয়াটাই বেটার ভাই। নিজের লাইফ নিজে কি করব, নিজের ডিসিশনটা নিজে নেন। আপনি কোন দেশে কি করবেন বা কি করতে চাচ্ছেন ওইরকম ভাবে প্রিপারেশন নেন। কারণ মানুষ মনে করতেছে ওই জায়গায় গেলে আমার এই কাজ করে আমার মানে সেটেলমেন্টে থাকতে হবে, আর কিছু করার হয় নাই। হুম, কিন্তু হুম, দেখা গেছে আপনার অন্য জায়গায় আপনার এক্সপার্টাইজ গুলো আপনি লুজ করতেছেন, কিন্তু শুধুমাত্র পিয়ারের আশায় আপনি একটা জায়গায় নিজের প্যাশনটারে আপনি মানে কবর দিয়ে দিলেন। হুম, জিনিসটা হুম, সেটা না। আপনার লাইফ আপনি কি করতে চাচ্ছেন, আপনি কোন দেশে যেতে চাচ্ছেন, বা আপনি আসলে কি করতে যাচ্ছেন, 5 বছর পরে কি হিসেবে দেখতে যাচ্ছেন, ওই হিসাব করেই আপনি আপনার লাইফের ডিসিশনটা নেন। কারণ আলটিমেটলি অনেক মানুষ অনেক রকমের মানে দেশে আসার আগে আসলে ব্রেন ওয়াশটা আমাদের খুব বেশি ভালো হয়। কারণ একটা যখন আমরা ডিসিশন নিয়ে নেই যে বাইরের দেশে যাব, হুম, কারণ একটা মানুষ বলে ভাই যায়ও না, একটা মানুষ বলে ভাই যান। হুম, এই হুম। একটা দ্বিধাদ্বন্দ্বে আমরা পড়ে যাই। আসলে ডিসিশনটা আমরা নিবো কি, যাবো না যাবো না। তখন এক্সাক্টলি। আমি মনে করি আপনি জিনিসটা নিজে রিসার্চ করেন, আপনার নিজের ভিতরে কি আছে সেটা আপনি এক্সপ্লোর করার ট্রাই করেন, বা আমি কি আসলে সেখানে গেলে নিজে মানে এক্সিস্ট করতে পারবো কিনা। আপনি নিজে আসলে নিজে জাজ করেন। আসলে আরেকজন আপনাকে নিয়ে জাজ করুক, এটা এটা আসলে খুব ভালো কথা না। আপনারটা আপনি নিজে জাজ করে নিজে ডিসিশনটা নেন। হয়তো সেই ক্ষেত্রে আপনার এটার জন্য হয়তো কোনো এজেন্সি আপনাকে আপনার মানে হয়তো ড্রিমটাকে ফুলফিল করার জন্য আপনার হয়ে ড্রাইভ দিবে। বাট এক্সাক্টলি। আপনি কি করতে চান সেই জিনিসটা আপনি ডিসাইড করুন। হয়তো তারপরে আপনি আপনি হয়তো এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন। কিন্তু আপনি যে এজেন্সির কাছে যা বলবেন, ভাই আমার লাইফের আপনি আপনি বুঝেন বুঝায় যে দেন। আসলে কি আছে আমার ভিতরে, আমি আসলে নিজের সম্পর্কে কিছু বুঝতে পারতেছি না, আমি কি করবো ভাই আমি জানতেছি না, হুম, আমার হুম। একটা ডিসিশন নিয়ে দেন। এটা আসলে তাকে তা কোয়াইট তা টাফ তাকে আসলে ইউ এগুলা তারে নেওয়া। তাকে ইউএস এর গ্রিন কার্ড দিলে পরে সে কিছু করতে পারবে না। এটাই বললাম যে আসলে আমি যদি যাই বলি ভাই আমি কি করবো আমি বুঝতেছি না, আমার একটা কিছু করেন, সেক্ষেত্রে তো নাই। তুমি একটা ডিসিশন নিছো, একটা দেশে যাবা, কিভাবে কি প্রসেস, সেই ক্ষেত্রে করলে কি এজেন্সির জন্য ইজি হয়। কারণ সে একটা দেশের ইয়ে আছে, বা ওই দেশে যাওয়ার জন্য যে ক্রাইটেরিয়া গুলা, তার ওই জিনিসগুলা ডকুমেন্টেশন মোটামুটি রেডি, সে হুম, ইজ রেডি টু ফ্লাই, বা তার
রেশিও মানে 100% হওয়ার পসিবিলিটি বেশি। তো ওই জিনিসগুলা যদি কারো মোটামুটি ভালো থাকে, তা আমি মনে করি তখন এজেন্সি জন্য ওই জিনিসটা খুব ইজি হয়ে যায় আরেকজনের হয়ে কাজ করাটা। কারণ ফাইলিংটা খুব ইম্পর্টেন্ট বাইরের দেশের ক্ষেত্রে। লিগ্যাল ডকুমেন্ট থাকাটা খুব জরুরি। কারণ একটা মানুষের অনেক ক্ষেত্রে দেখা গেছে লিগ্যাল ডকুমেন্ট থাকে না, বা কোনো কিছুতে হয়তো তার মাইনর প্রবলেম এগুলা কম আছে, বা তো এই যে সেই জিনিসগুলো আসলে পুরাপুরি যদি রেডি থাকে, তাহলে আমি মনে করি এজেন্সি তাকে 100% মানে ভিসা রেশিও দিয়ে তাকে বাইরে পাঠানোর ক্ষেত্রে খুব ভালো একটা মানে রোল প্লে করতে পারে। ওকে। থ্যাংক ইউ বন্ধু।